2050 বর্তমান তথ্য প্রযুক্তির যুগ চলছে। টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে। মানুষ প্রযুক্তির সাহায্যে বর্তমানে অনেক এগিয়ে গেছে। প্রযুক্তি দিয়ে এমন কোনো কাজ নেই যেটা হচ্ছে না। প্রযুক্তির সাহায্যে অনেকে ভালো কাজ করছে, আবার অনেকে খারাপ কাজ করছে। প্রযুক্তির সাথে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করছে, আবার বিভিন্ন অ্যাকাউন্ট প্রোটেক্ট করছে। এবার বিভিন্ন ধরনের কাজ হয়ে চলেছে। বিজ্ঞান অনেকটা উন্নত হয়েছে। বিজ্ঞানের সাহায্যে পৃথিবীটা আজ বিজ্ঞান ভিত্তিক হয়ে উঠেছে। অনেক উন্নত দেশগুলো আজ বিজ্ঞানের জন্য আরো বেশি উন্নত হয়ে গেছে। কিন্তু এই উন্নত যুগে এসেও বাংলাদেশ উন্নতশীল দেশ পড়ে আছে। এদের উন্নতর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার একটাই কারণ, মেধাবীদের দেশে কোনো দাম নেই। বাংলাদেশ কুষ্টিয়ার ছোট্ট একটি শহর। সেই শহরে একটি বাড়িতে বাস করে সালাম ও তার 9 বছরের ছেলে মাহিম। সালাম পেশায় একজন বিজ্ঞানী, কিন্তু সে যে বিজ্ঞানী এটা কেউ জানে না। সবাই জানে যে তার একটা বিজনেস আছে। আজ কিছুদিন হলো সালাম নতুন কিছু একটা আবিষ্কার নিয়ে কাজ করছে, আর যার সাহায্য মানুষ অনেক দূর দূরান্ত দেখতে পারবে, আবার অনেক দ্রুত দৌড়াতে পারবে। বাবা, তুমি সারাদিন এই রুমে কি করো? মাহিম, এটা আমার কাজের জায়গা, তাই আমাকে এখানে সারাদিন থাকতে হয়। সারাদিন এই পানি হাবিজাবি নিয়ে কি করো আমি বুঝি না। তুমি এখনো ছোট, এখনো এইসব বুঝবে না। তবে এই সব কিছুর নাম কেমিক্যাল। তুমি যখন সায়েন্স নিয়ে পড়বে তখন এসব বোঝা যাবে। ঠিক আছে বাবা, আমিও বড় হলে তোমার মতন একজন বড় সায়েন্টিস্ট হব। ঠিক আছে ফাহিম। বাবা, তুমি কিন্তু আমাকে নিয়ে অনেক দিন ঘুরতে চাও না? আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। সজীব, ফাহিমকে নিয়ে এখন তুই বাইরে যা। ঠিক আছে ভাই। সজীব মাহিমকে নিয়ে বাইরে চলে গেল। সজীব হলো কেয়ারটেকারের সাথে সালাম চৌধুরীর একজন বিশ্বস্ত লোক। মাফিয়া জগৎটা বড়ই অদ্ভুত। এই জগতে কোনো কিনারা নেই। এই জগতে সাধারণত আন্ডারওয়ার্ল্ড বলা হয়। আর এই আন্ডারওয়ার্ল্ডে যে একবার প্রবেশ করে সে সহজে বের হতে পারে না। নিজের জীবন দিয়ে এই পথ থেকে বেরিয়ে আসতে হয়। আর এই আন্ডারওয়ার্ল্ডের একজন ডন থাকে। বর্তমানে যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, তার নাম জেকি। যে আমেরিকার একজন নাগরিক, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। কিন্তু এই জেকি একজন খারাপ মাফিয়া, যার আন্ডারে শত শত মাফিয়া রয়েছে। বিশ্বের সব দেশের মাফিয়া তার আন্ডারে রয়েছে, কিন্তু শুধু কয়েকটি দেশ ব্যতীত। যে দেশের মাফিয়াগুলো খুবই ভালো, তারা এই জেকির আন্ডারে কাজ করে না, কিন্তু ওইসব দেশে নিজের প্রভাব বিস্তার করার জন্য কোনো কমতি রাখেনি। আমেরিকার গোল টেবিল, এই গোল টেবিল এমন একটা জিনিস যেখানে জেকি তার সকল কিছু আলোচনা করে। এই গোল টেবিল তার একান্ত ব্যক্তিগত স্থান। জেকির সামনে বসে রয়েছে বাংলাদেশি একজন নাগরিক। জেকির মতোই তারা খারাপ কাজ করে। এরা তার আন্ডারে কাজ করে থাকে। একজন সাইকো গ্যাং, হানি গ্যাং, জোকার গ্যাং, এই 3 গ্যাংয়ের লিডার তার সামনে বসে আছে, কিন্তু কেউ কারো পরিচয় জানে না। তোমাদের কেন ডেকেছি তোমরা কি সবাই জানো? না বস, আমরা তো কিছুই জানি না। তোমাদের আমি এই জন্য ডেকেছি যে তোমাদের দেশে একজন সায়েন্টিস্ট আছে যার নাম সালাম। নতুন ফর্মুলা বানানোর চেষ্টা করছে। আমি সেই ফর্মুলাটা চাই। বস, আমাদের জানা মতে এই নামের তো কোনো সায়েন্টিস্ট বাংলাদেশে নেই। বোকার মতন কথা বলো না। তোমাদের নিজেদের দেশ সম্পর্কে তোমরা কিছুই জানো না। তোমরা তো দেখছি আমার দলে থাকার যোগ্যই না। এটা আপনি কি বলছেন? আমরা প্রথম থেকে আপনার হয়ে কাজ করছি। তাহলে নিজেদের দেশ সম্পর্কে খোঁজ খবর রাখো না কেন? হ্যাঁ বস, আমরা তো সব খবরই রাখি, কিন্তু আমরা নিজেরাই জানতাম না যে আমাদের দেশে একজন সায়েন্টিস্ট আছে। সে যাই হোক, আমি খবর পেয়েছি, তোরা খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে বস, কিন্তু আপনি খবর জানলেন কিভাবে? আন্ডারওয়ার্ল্ডের সমস্ত লোক আমার হয়ে কাজ করে, আর পুরো আন্তর্জাতিক রাষ্ট্রে আমার লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এইসব খবর আসতে আমার কাছে বেশি সময় লাগে না। কিন্তু বস,
আপনি চাইলে তো নিজে তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু আমি চাই তোমরা নিজে এই কাজটি করো। যদি পারো সায়েন্টিস্টকে মেরেও দিও, তবু আমার সেই ফর্মুলাটা চাই। আচ্ছা ঠিক আছে বস, আপনার কথাই রইবে। আপনি কি সেই সায়েন্টিস্টের ঠিকানা জানেন? হ্যাঁ সেটা হয়তো জানি, বাংলাদেশের ওই কুষ্টিয়া শহরের দিকে থাকে। আচ্ছা ঠিক আছে বস, আমরা খুব তাড়াতাড়ি এই কাজটি করে ফেলবো। না না, কাজটি তাড়াতাড়ি করলে হবে না। ওই ফর্মুলা তৈরি করার পর তাকে ধরতে হবে, মনে থাকবে তো? ঠিক আছে বস। তারা আরো কিছু সময় কথা বলল, যা খুবই গোপনীয় ছিল। বাবা বাবা, এখন তো বিকেল হয়ে গেছে, চলো এখন তো ঘুরতে যাব। ফাহিম, আমার এখন একটু কাজ আছে, কাল যাই। বাবা তুমি কিন্তু প্রত্যেক দিন বলছো আজ যাব করে, কাল বলো। ফাহিম, তুমি বুঝতে পারছো না আমি কতটা গুরুত্বপূর্ণ কাজ করছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলা অনেক ভালো। আমার থেকে তোমার কাজ আগে হয়ে গেল। মাহিমের মুখে এমন কথা শুনে সালাম মাহিমের মুখের দিকে তাকালো, তারপর কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি গিয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে বাবা। মাহিম সিক্রেট রুম থেকে বাইরে এসে বসলো। সালাম নিজের কাজ গুছিয়ে রেখে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বাইরে বসলো। চলো ফাহিম, আমরা এখনই ঘুরতে যাব। ঠিক আছে বাবা, চলো। মাহিম ও তার বাবা বাসার বাইরে বের হলো। বাইরে আসতেই সজীবের সাথে দেখা হয়ে গেল। সজীব, বাসার চারপাশে থাকো, আমি আর ফাহিম একটু ঘুরে আসি। ঠিক আছে ভাই, তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি বাড়ির আশেপাশে আছি। মাহিম সজীব আঙ্কেলকে বিদায় দিয়ে তার বাবার সাথে ঘুরতে গেল। বিকেলে মাহিম আর তার বাবা রোজ হলিডে পার্কে ঘুরলো, তারপর একটা বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। ঘুরতে ঘুরতে তাদের অনেক রাত হয়ে গেল। সজীব এক ব্যক্তিকে ফোন দিল, সাথে সাথে রিসিভ হলো। হ্যালো বস। হ্যাঁ সজীব বলো। সালাম আর তার ছেলের মাহিম বাইরে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, সব সময় আপডেট আমাকে দিতে থাকবে, কোনোভাবেই যেন কোনো গ্রুপের না হয়ে যায়। আপনিও একটু চিন্তা করবেন না। ভালোভাবে নজরে রেখো। ঠিক আছে বস। সদীপ যখনই ফোন কেটে দিল, এমন সময় আর মাহিম ও তার বাবা বাড়িতে প্রবেশ করলো। মাহিম তো আজ অনেক খুশি, কারণ অনেক দিন পর তার বাবা তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। মাহিম হাসতে হাসতে গাড়ি থেকে নামলো, তার সাথে সালামও। তাহলে আমার ছেলে খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। তাহলে বাবার ওপর আর কোনো অভিমান নেই তো? একদমই না। ঠিক আছে, চলো এখন বাসার ভিতর যাওয়া যাক। হুম। মাহিম আর সালাম ভিতর প্রবেশ করলো। ভেতরে এসে দেখলো যে সদীপ টিভি দেখছে। কিরে, বাসায় কি কেউ এসেছিল? না ভাই, কেউ আসেনি। আচ্ছা ঠিক আছে, কাজের মাসিকে খাবার দিতে বল। আচ্ছা। মাহিম আর সালাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। মাহিমকে নিজের রুমে ঘুমাতে যেতে বলে সালাম নিজের সিক্রেট রুমে গেল। তারপর প্রতিদিনের মতো সালাম নিজের ল্যাবে কাজ করছে। সে নিজের আবিষ্কারের খুব কাছে, হয়তো খুব তাড়াতাড়ি নিজের আবিষ্কার মানে ফর্মুলা তৈরি করে ফেলবে। সে নিজের কাজ করতে ব্যস্ত। এমন সময় তার ফোনে একটি কল আসে। নিজের কাজ রেখে বিরক্ত হয়ে ফোনটি হাতে নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। স্যার, আমি রশিদ বলছিলাম। হ্যাঁ রাশিদ, বলো। স্যার, আমি গোপন সূত্রে জানতে পেরেছি আপনি নাকি কোন এক ফর্মুলা তৈরি করছেন। কিন্তু তুমি এই খবর কিভাবে জানলে? আমি কিভাবে জেনেছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বাসা পরিবর্তন করে ফেলুন। কিন্তু বাসা পরিবর্তন করব কেন? স্যার, আপনার এই গোপন খবর আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়া জেনে গেছে, তাই সেই ফর্মুলা নেওয়ার জন্য তার উঠে পড়ে লেগেছে। তুমি হয়তো ভুল জানো, আমি কোনো ফর্মুলা তৈরি করছি না। তাছাড়া আমার এই খবর তুমি মিথ্যা শুনেছ। দেখুন স্যার, আমি আপনার একজন শিষ্য, তাছাড়া আন্ডারওয়ার্ল্ডের সাথে আমার যোগসূত্র আছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা কি করে, কি কথা বলে আমার কানে একটু হলেও আসে, তাই আমি যেটা বলছি সেটাই করুন। তুমি এখন ফোন রাখো, আমি এইসব ভেবে দেখব। এই বলে সালাম ফোন কেটে দিয়ে আবার নিজের কাজে মন দিল। যেভাবে হোক আজ রাতের মধ্যেই আমার এই কাজটা শেষ করতে হবে। এই ফর্মুলা তৈরি করলে আমার দেশ অনেকটা এগিয়ে যাবে, আবার অনেক উন্নতিও হয়ে যাবে। এটা বলেই সালাম নিজের কাজে মন দিয়ে করতে লাগলো। তারপর সাইকো, হানি আর জোকার গ্যাং তিনজন দেশে ফিরে এসেছে। তারা সালাম চৌধুরীর কথা নিয়ে আলোচনা করছে, কিভাবে সেই ফর্মুলা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করছে।
জোকার লিডার, তোমার সেই বিশ্বস্ত লোকের কি খবর? সে কি কোনো খবর দিয়েছে? হ্যাঁ, সে খবর দিয়েছে সেই সায়েন্টিস্টের ফর্মুলা তৈরি হয়ে গেছে আর তৈরি করেছে আজ রাতের মধ্যে। তা কি করা যায় বলো? কি আর করা যাবে, সেই ফর্মুলা নিয়ে আসতে হবে। এর জন্য যদি সে সায়েন্টিস্টকে মরতে হয় তাও কোনো সমস্যা নেই, তবে আমরা যদি সেই ফর্মুলা না পাই তাহলে সে আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জোকার কিং। তাহলে আজ আমরা কোন সময় যাব? ভোর রাতের দিকে, রাত 3টের দিকে। আচ্ছা ঠিক আছে। সালাম খুব খুশি, কারণ তার অনেক দিনের চেষ্টা আজ সফল হয়েছে। তার আবিষ্কার সফল হয়েছে। এই ফর্মুলা দুইটি বানিয়ে ফেলেছে। কি সেই ফর্মুলা এখনো সবার অজানা। আজ আমি অনেক খুশি, এই খুশি সব থেকে বেশি। আমার এতদিনের চেষ্টা আজ সফল হলো। এখন বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না। সকল দিক দিয়ে বাংলাদেশ হবে ওপরে, কারণ আমার এই ফর্মুলা মানুষকে অনেক অনেক শক্তিশালী করিয়ে ফেলবে। সব বাহিনীগুলোতে আমার এই ফর্মুলা ব্যবহার করলে তারা হয়ে উঠবে এক একটা হায়না। ল্যাবে বসে সালাম চৌধুরী এইসব মনে মনে ভাবছিলেন। এমন সময় তার ফোনে আবার একটি কল আসলো। স্যার, আপনি কি এখনো বাসাতে আছেন? তুমি আবার ফোন করেছো? স্যার, আপনি পালিয়ে যান বাসা থেকে আপনার ছেলেকে নিয়ে, আর কিছু সময়ের মাঝে আপনাকে অ্যাটাক করবে। কি যাতা বলছো তুমি? আমার বাড়িতে কেন অ্যাটাক করবে? স্যার, আপনি হয়তো জানেন না, আপনার ফর্মুলার কথা কেউ জানে না। আর ভাবুন, আমি কিভাবে জানলাম? সেটাও ভাববার বিষয়। জি স্যার, 3 নম্বর গ্যাং আপনার পিছনে লেগেছে, আর এদের পিছনে রয়েছে আন্ডার মাফিয়া কিং জেকি। আমি তোমার কথা বিশ্বাস করি না। বিশ্বাস করেন আর না করেন সেটা আমার আসে যায় না, কিন্তু আপনি আমার স্যার, তাই আপনাকে আমি সাবধান করে দিলাম। সালাম ফোন রেখে বিরক্ত হলো। কে তার এই ফর্মুলার কথা বাইরে জানিয়ে দেবে সে বুঝতেই পারছে না। হঠাৎ তার সজীবের কথা মনে হলো। তার এইসব কথা সজীব ছাড়া আর কেউই জানে না। তাহলে কি সজীব আমার এই ফর্মুলার কথা বাইরে জানিয়ে দিয়েছে মাফিয়াদের কাছে? কিন্তু সে আমার বিশ্বস্ত লোক হয়েও কেন এমন করবে? না, একবার আমাকে ভেবে দেখতে হবে। রাত 2টো বাজে। সালাম সাহেব এখনো জেগে আছে। হঠাৎ তার বাড়ির আশেপাশ থেকে শব্দ আসতে লাগলো। নিজের জানালার কাছে গিয়ে দেখলো যে বাইরে থেকে কারোর কথা বলার শব্দ শুনতে পেল। তাই সে বুঝে গেল যে তার কথা সত্য, মাফিয়া জেনে গেছে। তিনি তাড়াতাড়ি ল্যাব থেকে বেরিয়ে মাহিমের কাছে গেল। মাহিমের রুমে এসে দেখলো যে মাহিম ঘুমিয়ে আছে, আর সেখানে সজীব নেই। প্রতিদিন সজীব মাহিমের কাছে বসে থাকে, কিন্তু আজ নেই। এটা দেখে সালাম বেশ অবাক হলো। সালাম তাড়াতাড়ি এসে মাহিমের হাত ধরে তাকে বসিয়ে দিল। ঘুমের ঘোরে এমন টান পড়ায় মাহিম ঘুম ভেঙে গেল। ঘুমে আলিশ কাটিয়ে সামনে তাকিয়ে দেখলো যে তার বাবা। আব্বু, আজ এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে? সকাল হয়নি ফাহিম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে বাবা? তোমাকে এত কথা বলার সময় নেই এখন। তুমি এখন আমার সাথে আসো। এটা বলেই সালাম মাহিমের হাত ধরে সিক্রেট ল্যাবে নিয়ে আসলো। তিনি মাহিমকে দাঁড় করিয়ে রেখে জানালার কাছে গিয়ে দেখলো যে আশেপাশ থেকে অনেক মানুষই বাসার থেকে উঠে আসছে। তিনি আবার তাড়াতাড়ি মাহিমের কাছে ফিরে আসলো। ফাহিম, তাড়াতাড়ি এই বেডের ওপরে শুয়ে পড়ো। কিন্তু কেন বাবা? আমি যেটা বললাম সেটা করো, আর কোনো কথা বলো না। মাহিম তার বাবার কথা অনুযায়ী সেই বেডের উপর শুয়ে পড়ল। মাহিম শুয়ে পড়ার সাথে সাথেই তার বাবা নিজের আবিষ্কারের 2 ফর্মুলা ইনজেকশনের মধ্যে ভরল। তারপর একটা একটা করে মাহিমের হাতে পুশ করে দিল। বাবা, তুই আমার শরীরে কি ইনজেকশন দিলে? আমার কেমন জানি লাগছে। হাত অবশ্যই আসছে সামনে, সব ঘোলাটে দেখছি। একটু পরে সব ঠিক হয়ে যাবে ফাহিম, তুমি চিন্তা করো না। বাবা, আমার ভালো লাগছে না, কেমন জানি লাগছে শরীরের ভিতরে। তুমি চিন্তা করো না ফাহিম, আমি তোমার শরীরে এমন ফর্মুলা দিয়েছি যেটা তোমার শরীরে অনেক উপকার হবে। কি এটা এমন জিনিস? আমাকে তো বল। ঠিক সময় হলে তুমি নিজেই বুঝতে পেরে যাবে, কিন্তু যখন বুঝতে পারবে এটা খারাপ কাজে ব্যবহার করবে না কখনো। এটা আমাকে ওয়াদা দাও। ঠিক আছে বাবা, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি কখনো আমার শক্তিকে খারাপ কাজে ব্যবহার করব না। ঠিক আছে, এখন তুমি এই বাড়ি থেকে পালিয়ে যাও। কিন্তু কেন বাবা? আমি যেটা বললাম সেটা করো, এটা আমার অর্ডার। এই রাতে আমি কোথায় যাব?
যেখানে ইচ্ছে যাও, কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে যাও, কারণ আমার কিছু শত্রু জেনে গেছে আমি কিছু একটা আবিষ্কার করেছি, আর এটার জন্য আমার বাড়ির আশেপাশে অনেকেই আমাকে মারতে এসেছে। তাহলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব কিভাবে? আমাদের বাড়ির পিছনে যে সিক্রেট ডোর আছে সেই দিক দিয়ে তুমি পালিয়ে যাও। আমার সাথে তুমিও চলো বাবা। না, আমি গেলে তারা বুঝে ফেলতে পারে। মাহিমের শরীর ও চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যেতে লাগলো, কিন্তু একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারলো, অন্ধকারে এসে আপনি আপনি দেখতে পারছে। মাহিম যেতে না চাইলেও তার বাবা তাকে জোর করে সিক্রেট ডোর দিয়ে বের করে দেয়। মাহিম অনেক কান্না করছিল, কিন্তু সালাম নিজের মনকে শক্ত রেখে একমাত্র ছেলেকে সেই রাস্তা দিয়ে বের করে দিল, কারণ এখানে থাকলে তারও বিপদ হতে পারে। সালাম নিজের ফোন বের করে পুলিশকে ফোন করতে গেলে এমন সময় মেইন দরজা ভেঙে অনেকগুলো কালো পোশাক পরিহিত লোক ভেতরে প্রবেশ করলো। লোকগুলোকে দেখে সালাম বুঝে গেল যে এরা সবে মাফিয়ার লোক। হঠাৎ মাহিমকে সালাম চৌধুরীর সেক্রেটারি দরজা দিয়ে বের হয়ে দেওয়ার পর পুলিশে ফোন করতে গেলে হঠাৎ তার বাড়ির দরজা ভেঙে অনেকগুলো কালো পোশাক পরিহিত ব্যক্তি প্রবেশ করলো। তাদের দেখে সালাম বুঝতে পারলো যে এরা সকলেই মাফিয়াদের লোক। সালাম সাহেব পুলিশকে ফোন করেছিল, কিন্তু একজন এসে তার হাত থেকে ফোন কেড়ে নিল এবং মাথার বন্দুক তাক করলো। সবাই তার দিকে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। সালাম সাহেব হাত উঁচু করে দাঁড়ালো। কে তোমরা, আর আমার বাসায় কি করছো? তুই নাকি সায়েন্টিস্ট, আর কি একটা ফর্মুলা আবিষ্কার করছিস, সেটার মাধ্যমে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক্সট্রা কাজ করবে। আপনারা যেটা শুনেছেন সব ভুল। আমি একজন বিজনেসম্যান। আমরা হলাম মাফিয়াদের লোক, আমাদের কাছে ভুল তথ্য আসে না। এখন তাড়াতাড়ি বল, সেই ফর্মুলা কোথায় আছে? আপনার হয়তো ভুল জায়গায় এসেছেন। আমি কোনো সায়েন্টিস্ট না, আমি একজন বিজনেসম্যান। বসের সাথে এত কথা না বলে এর সায়েন্টিক্স ল্যাব খুঁজলে তো হয়ে যায়। তুই ঠিক বলছিস, এই সবাই এই বাড়ি তন্ন করে খোঁজ। ঠিক আছে বস। নিজের লিডারের কথা শুনে বাড়ির তন্ন করে খুঁজতে লাগলো, কিছু কোথাও ল্যাব খুঁজে পেল না। সবাই ঘুরে এসে লিডারের সামনে দাঁড়ালো। বস, এখানে তো কোনো সায়েন্স ল্যাব পাচ্ছি না। এই বাড়িতে কোথাও সিক্রেট রুম আছে, এটা তোরা খুঁজে পাবি না। এই সায়েন্টিস্টের উত্তম মাধ্যমের ব্যবস্থা কর। ঠিক আছে বস। বন্দুকের হাতল দিয়ে সালামকে মারতে লাগলো। মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেললো, তবু সালাম একটুও মুখ খুললো না। এই বেটা তার মুখ খুলছে না। আমার জানা মতে এই বাড়িতে ওর ছেলে আছে, তাকে খুঁজে নিয়ে আয়। আমরা সব তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। তার মানে ওর ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছে। এবার লিডার এসে সালামের পায়ে গুলি করলো। সালাম চিৎকার করতে লাগলো, এবার হাতের আঙুলগুলো থেতলে দিল। এখনো সময় আছে, তাড়াতাড়ি বল, নাহলে খুব খারাপ হয়ে যাবে। সালাম কিছু একটা ভেবে রাজি হলো। আচ্ছা, আমি বলছি, আমাকে ছেড়ে দাও। এই তো এবার লাইনে আসছিস। আমার রুমের আলমারি সরালেই সিক্রেট রুম পেয়ে যাবে, সেটা লক ফাহিম 20। সালামের মুখে নিজের সিক্রেট রুমের কথা শুনতে পেয়ে লিডার সালামকে হাত ধরে নিয়ে তার রুমে নিয়ে আসলো। তার লোকদের দিয়ে আলমারি সরালো, একটি সিক্রেট দরজা বেরিয়ে আসলো, কিন্তু সেটা লক করা ছিল। তাড়াতাড়ি লক খুল। আমি তো বললাম মেইন পয়েন্ট টাইপ করলেই খুলে যাবে। লিডার তার একটি লোককে ইশারা করলো, সে গিয়ে দরজা খুলে ফেললো, সালামকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। এখন বল সেই ফর্মুলা কোনটি? এই ফর্মুলা আমি আপনাদের দিতে পারি, কিন্তু ভালো কাজে ব্যবহার করবে, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। এটা তোকে বলতে হবে না, আমরা যা ইচ্ছে তাই করবো। তাড়াতাড়ি বল, না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেব, তাহলে তোর ছেলে বাপ হারা হয়ে যাবে। এই যে লাল আর সবুজ কালারের যে তরল পদার্থ দেখতে পাচ্ছেন, এইগুলোই হচ্ছে ফর্মুলা যেটা আমি আবিষ্কার করেছি। এই একজন গিয়ে নিয়ে আয়। লিডারের কথা শুনে একজন গিয়ে টেবিলের উপর থেকে লাল ও সবুজ কালারের তরল পদার্থের বোতল নিয়ে আসলো। এটাই তো আসল ফর্মুলা, নাকি মিথ্যে বলছিস? আরে এটাই আসল, আমি নিজে বানিয়েছি। লিডার বোতল দুটো নিজের কাছে রেখে সালামকে ধরে আবার রুম থেকে বাইরে নিয়ে আসলো। আপনারা চলে আসছেন বস। ফর্মুলা পেয়েছিস তোরা? সেই ফর্মুলা আমি নিজেই নিতে এসেছি। পেয়ে গেছি বস, এই যে ফর্মুলা।
এটা বলেই লিডার নিজের পকেট থেকে ফর্মুলা বের করে তিনজনকে দিয়ে এগিয়ে গেল। আপনাদের দেশের এত বড় গণ্যমান্য ব্যক্তি হয়েও মাফিয়াদের হয়ে কাজ করেন? আমরা তো মাফিয়া দলের লিডার, কিন্তু এই বড় বড় জায়গায় রয়েছে শুধু ভালো মানুষ হয়ে থাকার জন্য। কিন্তু আজ যখন তুই এসব জেনেই গেছিস, তাহলে তোকে তো উপরে যেতেই হবে। আমি তো আপনাদের ফর্মুলা বানিয়ে দিয়েছি, তাহলে কেন আমাকে মারবেন? আমরা কেউ চাই না যে এই ফর্মুলা তুই দ্বিতীয়বার আবিষ্কার করিস। আর আমাদের বস আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আমাদের অর্ডার দিয়েছে যেন আমরা ফর্মুলা হাতে পেলেই তোকে মেরে ফেলি। আপনারা বললে আমি নিজে গবেষণা বাদ দিয়ে দেব, তবু আমাকে মারবেন না? সেটা বললে তো হবে না রে, আমাদের লাইনে দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়া হয় না। তাছাড়া তুই আমাদেরকে দেখে ফেলেছিস, তাই তোকে তো মরতেই হবে। আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। দরকার হলে আমি দেশ থেকে পালিয়ে যাব, তবু আমাকে ছেড়ে দিন। আর তোকে ছেড়ে দিলে আমরা পরে সমস্যায় পড়তে পারি। আর আমরা কখনো কাঁচা কাজ করি না, তোকে মরতেই হবে। উপরে গিয়ে ভালো থাকিস। এটা বলেই তিনজনের মাঝে একজন এসে তার লোকের কাছ থেকে ছুরি নিয়ে সালাম সাহেবকে আঘাত করতে লাগলো। এক এক করে তিনজন এসেই তাকে আঘাত করে মারল। এমন সময় মেন গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো সজীব, যাকে দেখে সালাম একটু আশা পেল বাঁচার, কিন্তু কিছু সময় পর সে আশা নিভে গেল, কারণ সজীব হাসতে হাসতে সালামের কাছে এগিয়ে আসলো। এসে একজনের কাছ থেকে ছুরি নিয়ে সালামের কাছে আসলো। সজীব, শেষ পর্যন্ত তুই আমার সাথে গাদ্দারি করলি। তোকে আমি নিজের ভাইয়ের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুই আমার সকল কথা মাফিয়াদের জানিয়ে দিয়েছিস। কি করব বলেন ভাই, আপনার সাথে থাকলে তো শুধু আমি খেতে পারতাম আর হুকুম শুনে যেতে, কিন্তু এখন মাফিয়াদের সাথে হাত মিলানোর পর আমি কোটিপতি হয়ে গেছি। তাছাড়া সবসময় কুকুরের মতন আপনার বিশ্বাস উঠেছি, কিন্তু কাঙ্ক্ষিত কিছুই পাইনি। তোর টাকা পয়সা লাগলে তুই আমাকে বলতি, কিন্তু আমার সাথে এমন গাদ্দারি না করলেও পারতিস। এসব কথা বলে এখন লাভ নেই, আপনার সময় হয়েছে উপরে যাওয়ার। এটা বলে সজীব তাকে আরো দুইবার ছুরি দিয়ে আঘাত করলো, সাথে সাথে সালাম ফ্লোরে পড়ে গেল। চিন্তা করিস না, আমার ছেলে আসবে আর তোদের নির্মমভাবে খুন করবে। হা হা হা, তোর ছেলেকেও আমরা খুঁজে বের করে তোর কাছে পাঠিয়ে দিব, তুই চিন্তা করিস না। সালাম সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এমন সময় মেন গেটের কাছ থেকে বাবা বলে চিৎকারের শব্দ শোনা গেল। সবাই পেছনে তাকিয়ে দেখলো যে ছোট্ট একটি বাচ্চা সজীব তাকিয়ে দেখতে যে দরজার কাছে মাহিম দাঁড়িয়ে আছে। তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? এটা সালামের ছেলে, একে ধরে নিয়ে আসো, একে ওর বাবার কাছে পাঠিয়ে দাও। যদি বাইরে চলে যায় তাহলে পুলিশের কাছে গেলে সমস্যা হয়ে যাবে। সজীবের কথা শুনে কয়েকজন লোক মাহিমকে ধরতে গেল, কিন্তু মাহিম তার বাবার দিকে একবার তাকিয়ে সবার মুখের দিকে তাকালো, তারপর কিছু একটা ভেবে সেই মেইন গেট থেকে দৌড়ে পালিয়ে গেল। ওকে কেউ পালাতে দিস না, যেভাবে হোক ধরে নিয়ে আয়। তিনজনের মাঝে একজন বলল। পোশাক পরিহিত লোক মাহিমের পেছনে ছুটতে লাগলো। মাহিম প্রাণ বাঁচাতে ছুটে চলল। মাহিম খেয়াল করলো যে সে আগের থেকে অনেক বেশি দ্রুত ছুটতে পারছে। খানিক সময় আগে থেকেই তার সাথে এমন ঘটেছে, সে কিছুতেই বুঝতে পারছে না। লোকগুলো তার পেছনে পড়ে গেছে। আস্তে আস্তে মাহিম অনেক আগে এগিয়ে গেল। পেছন থেকে লোকগুলো মাহিমকে হারিয়ে ফেলল। মাহিম নিজের দৌড়ের উপর কন্ট্রোল হারিয়ে হঠাৎ একটি গাড়ির সামনে এসে পড়ল। তারপর এক দম্পতি আমেরিকা থেকে বাংলাদেশে ঘুরতে এসেছে। 4 বছর তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো ছেলে মেয়ে হওয়ার কোনো লক্ষণ দেখছে না। দম্পতি নিজের স্ত্রীকে ডাক্তার দেখালে বলে যে তার সমস্যা আছে, এর জন্য সন্তান জন্ম দিতে পারবে না, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। নিজেরা একে অপরকে খুব ভালোবাসে। নিজের স্ত্রীর আবদারে বাংলাদেশে ঘুরতে এসেছে। কুষ্টিয়ার লালনে এসেছিল ঘুরতে, আবার ঢাকার দিকে ব্যাক করেছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে। শিউলি, অনেক তো রাত হলো, এখন আমাদের এখানেই থাকার ব্যবস্থা করতে হবে। তুমি কি কুষ্টিয়ার কিছু চিনো? এখানে কি হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, শহরের ভিতরে হয়তো পাওয়া যেতে পারে, আমি তো সঠিক জানি না। ঠিক আছে, তুমি শহরের ভিতরে চলো, যদি থাকার একটা রুম পাওয়া যায় তাহলে ভালো হবে। তোমার লালনের বাসা কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে জান,
আজ বুঝলাম লালনে কেন বিদেশে পর্যটক আছে। কাল কোথায় যাবে তুমি? আপাতত কাল রেস্ট নিব। স্বামী স্ত্রী যাদের নাম শিউলি আর শিমুল, অনেক বছর পর বাংলাদেশে এসেছে শিমুল আর স্ত্রী নিয়ে। নিজের স্ত্রী বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্থান ঘুরিয়ে দেখতে চেয়েছিল, তাই কুষ্টিয়া লালনে এসেছিল। শিমুল নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছিল আর গাড়ি ড্রাইভ হতেছিল। হঠাৎ একটি ছেলে এসে তাদের গাড়ির সামনে পড়ে। এটা দেখে তাড়াতাড়ি শিমুল গাড়ি ব্রেক করে। এটা তুমি কি করলে শিমুল? দেখে শুনে গাড়ি চালাবে তো? আমি তো দেখে শুনে গাড়ি চালাচ্ছি, কিন্তু হঠাৎ ছেলেটি যে গাড়ির সামনে চলে আসবে আমি বুঝতে পারিনি। আর ছেলেটি কোথা থেকে আসলো বুঝতে পারলাম না। ঠিক আছে, আর কথা বলতে হবে না। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখো ছেলেটি বেঁচে আছে কিনা। আচ্ছা। শিমুল ও তার স্ত্রী শিউলি গাড়ি থেকে নেমে দেখলো যে তাদের গাড়ির সামনে ছোট্ট একটা ছেলে পড়ে আছে। শিমুল ছেলেটির কাছে গিয়ে বসে দেখলো ছেলেটির মাথা থেকে রক্ত বের হয়েছে। ছেলেটির মাথা পেটে তো অনেক রক্ত বের হয়েছে। শিমুল, তুমি তাড়াতাড়ি ছেলেটিকে গাড়িতে তোলো আর হসপিটালে নিয়ে চলো। যদি আবার কোনো পুলিশ কেস হয়ে যায়? তুমি ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমাদের চোখের সামনে একটি ছেলে মারা যাবে আর আমরা বসে সেটা দেখবো? এমনিতেও আল্লাহ আমাদের কোনো সন্তান দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি ছেলেটিকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এটা বলেই শিমুল ছেলেটাকে গাড়িতে তুললো। নিজের কাপড় দিয়ে শিউলি বেগম ছেলের কপাল ধরে আছে যেন রক্ত বের না হয়। এখন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে শহরের দিকে গেল, কারণ সে তো এখানে কিছু চেনে না। কিছু সময়ের মাঝে সে শহরের মাঝে চলে আসলো। গুগল ম্যাপ থেকে তাড়াতাড়ি হসপিটালে আসলো। শিমুল ছেলেটাকে কোলে তুলে নিয়ে আবার তাড়াতাড়ি ইমার্জেন্সি বিভাগে চলে আসলো। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে হসপিটালে প্রবেশ করলো। এত রাতে বেশিরভাগ ডাক্তার বাসায় চলে গেছে। কয়েকজন ছিল, তারা তাড়াতাড়ি আসলো। স্ট্রেচারে বসিয়ে নিয়ে ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে গেল। শিউলি, ছেলেটার কিচ্ছু হবে না তো? ছেলেটির যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি চিন্তা করো না শিমুল, ছেলেটির কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। তাই যেন হয়। অনেক সময় পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে শিউলি আর শিমুল এগিয়ে গেল। ডাক্তার, ডাক্তার ছেলেটি এখন কেমন আছে? তাহার অবস্থা গুরুতর। 2 ব্যাগ ইমার্জেন্সি বি পজিটিভ রক্ত লাগবে। আমার রক্ত বি পজিটিভ, আমি দেব রক্ত। ঠিক আছে, তাড়াতাড়ি চলুন। শিউলি রুমের বাইরে অপেক্ষা করতে লাগলো আর শিমুল ভেতরে চলে গেল। ডাক্তারের সাথে 2 ব্যাগ রক্ত দিল। তারপর মাফিয়া লোকগুলো মাহিমকে হারিয়ে ফেলে ঘুরে গেল মাহিমদের বাসায় গিয়ে নিজের বসদের সামনে মাথা নিচু করে রইল। কি হলো, তোরা খালি হাতে ফিরলি কেন? ছেলেটি কই? আসলে বস, ছেলেটিকে আমরা খুঁজে পাইনি। হঠাৎ দৌড়াতে দৌড়াতে কোথায় গায়েব হয়ে গেল আমরা খুঁজেই পাইনি। তোরা সবাই অপদার্থের দল। ছোট্ট একটা ছেলেটিকে তোরা ধরে নিয়ে আসতে পারলি না। তোদের পুষিয়ে রেখে লাভ কি? বস, আমরা তাকে অনেক ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। যারা ছোট একটা ছেলেটিকে ধরতে পারে না তাকে আমার দলে রেখে লাভ নেই। এটা বলে হানি গ্যাংয়ের লিডার নিজের বন্দুক বের করে সব কটাকে গুলি করে মেরে ফেললো। এদের তুই মেরে ফেললি কেন? বাঁচিয়ে রেখে তো লাভ নেই, সবকটা অপদার্থের দল। সজীব। জি বস, বলুন। যেভাবে হোক মাহিমকে খুঁজে বের করার চেষ্টা কর। আমি তাকে জীবিত বা মৃত হোক চাই। মাহিম আমাদের সকলের চেহারা দেখে ফেলেছে। ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না। আমি খুব তাড়াতাড়ি মাহিমকে খুঁজে নিয়ে এসে আপনাদের সামনে রাখবো। ঠিক আছে, ফর্মুলা তো পেয়ে গেলাম, কিন্তু এই সায়েন্টিস্টের লাশ কি করব? একটা কাজ করলে কি এমন হয়? কি কাজ? পুরো বাসাটাকে আগুন দিয়ে উড়িয়ে দিলে ভালো হয়। তোর আইডিয়া একদম ঠিক আছে, এটাই কর। সজীব, তাড়াতাড়ি কেরোসিন তেলের ব্যবস্থা কর। এই বাসাটায় কেরোসিন তেল আছে, আমি এখনই নিয়ে আসছি। এটা বলে সজীব 2 থেকে 3 জনকে সাথে নিয়ে বাড়ির একটি রুম চলে গেল যেখানে পুরনো জিনিসপত্র আছে। সেখান থেকে কেরোসিনের বোতল নিয়ে আসলো। তারপর লিডারের কথা শুনে সারা বাড়ি ছড়িয়ে দিল। বেচারা সায়েন্টিস্ট কত কষ্টের পরে সে আবিষ্কার করেছিল, কিন্তু নিজে ব্যবহার করার আগে মাফিয়াদের কাছে দিয়ে দিল। আর বলবেন না বস, এই সায়েন্টিস্ট 4 বছর ধরে এই ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা করছে।
কত কি সেজে এইসব করেছে আমরা দেশের মধ্যে থেকেও জানতে পারিনি। আপনি জানবেন কিভাবে? আমি তো 2 বছর পর জেনেছি। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে হবে না, সবাই বাড়ি থেকে বের হ। হানি গ্যাং লিডারের কথা শুনে সজীব সহ সবাই বের হলো। বের হওয়ার সাথে সাথে একজন নিজের পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরিয়ে লাইটার বাড়ির দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে গেল। পুরো বাড়ি আগুনে পুড়তে লাগলো। আর মাফিয়াদের লোকগুলো নিজেদের গাড়িতে করে চলে গেল। সালামের বাড়ির আশেপাশের লোক যারা ছিল তারা সবাই ঘুমিয়েছিল, কিন্তু পোড়া গন্ধে সবার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি সবাই বাইরে এসে দেখলো যে সালাম চৌধুরীর বাড়িতে আগুন লেগে গেছে। সবাই বের হয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সময়ের মাঝে দমকল বাহিনী চলে আসলো। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো। অনেক সময় পর তারা সফল হলো আগুন নেভাতে, কিন্তু এত সময়ে বাসার ভেতরে যা ছিল তা সব পুড়ে ছারখার হয়ে গেছে। বাড়ির ভেতরে যদি কোনো মানুষ থেকেই থাকে তাহলে হয়তো তারা মারা গেছে এতক্ষণে। বাড়িতে আগুন লাগলো কিভাবে? একজন অফিসার জিজ্ঞেস করলো। আমরা তো কিছু জানি না, কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ পুরা শব্দ এবং গন্ধ পেয়ে জেগে উঠি, আর বাইরে এসে দেখি যে এই অবস্থা, আর তখনই আমরা আপনাদের ফোন করি। আগুনের জোরে মনে হচ্ছে বাড়ির ভিতরে সব শেষ হয়ে গেছে। আমরা ভিতরে গিয়ে দেখছি কেউ বেঁচে আছে নাকি। এই বাড়িতে কে কে থাকতো? একজন বিজনেসম্যান সালাম চৌধুরী ও তার ছেলে মাইম। অফিসার বাড়ির আশেপাশের প্রতিবেশীদের সাথে কথা বলতে লাগলো, আর কয়েকজন অফিসার ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে প্রথমে তাদের সামনে অনেকগুলো পোড়া লাশ বাঁধলো। সবগুলো বাড়ির বাইরে আনা হলো। আশেপাশের লোকজন এইসব দেখে আতঙ্কিত। লাশগুলো তো চেনা যাবে না, তোমরা লাশগুলো পোস্টমর্টমের জন্য পাঠাও। ঠিক আছে। অ্যাম্বুলেন্স এসে লাশগুলো নিয়ে চলে গেল, আর ফায়ার সার্ভিস কিছু সময় থেকে চলে গেল। তারপর রাত পেরিয়ে সকাল হতে চলল। হসপিটালের বারান্দার বেঞ্চে বসে শিমুল ও শিউলি, এই দুই দম্পতির রাত কেটেছে। তারা দুইজন একটি ছেলেকে হসপিটালে নিয়ে এসেছিল, তারা এখনো জ্ঞান ফেরেনি, এর জন্য দুইজন বাইরে বসেছিল। এমন সময় তাদের সামনে একজন নার্স আসলো। নার্সকে দেখে শিমুল বলল, ছেলেটির কি এখনো জ্ঞান ফেরেনি? হ্যাঁ, ছেলেটির জ্ঞান ফিরেছে, এই জন্য আপনাদের খবর দিতে আসলাম। আমরা কি তার সাথে দেখা করতে পারি? একটু পরে ডাক্তার আসবে, তিনি দেখে গেলে আপনারা দেখা করতে পারবেন। ঠিক আছে। নার্সটি চলে গেল, আর শিমুল ও শিউলি আবার বেঞ্চে বসে পড়ল। তুমি ঠিক বলছো, এমনি তো আমাদের অনেক খিদে লেগেছে। শিমুল ও শিউলি হসপিটালের বাইরে একটি রেস্টুরেন্টে গেল, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলো এবং ছেলেটির জন্য খাবার কিনে নিল। হসপিটালে এসে দেখলো যে ডক্টর এসে ছেলেটিকে চেক আপ করছে। তারা দুইজনই ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার, ছেলেটি এখন কেমন আছে? ছেলেটা এখন সুস্থ, কিন্তু কয়েকদিনের রেস্ট নিতে হবে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব ভয়ে আছে। যতটা সম্ভব তাকে চিন্তামুক্ত রাখবেন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার চলে গেল। শিমুল ও শিউলি দুজন কেবিনের ভেতরে প্রবেশ করলো। গিয়ে দেখলো ছেলেটি জানালার দিকে তাকিয়ে আছে। খাবারের প্যাকেটে টেবিলের উপর রাখলো। শিউলি গিয়ে ছেলেটির মাথার কাছে বসলো। তুমি কে বাবা, আর এত রাতে রাস্তায় কেন দাঁড়িয়েছিলে? কিন্তু ছেলেটি কোনো কথা বলল না। কি হয়েছে তোমার? তুমি আমাদের নির্দ্বিধায় বলতে পারো। তুমি তোমার আব্বু বা আম্মুর নাম্বার দাও, তাহলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। এমন কথা শুনে ছেলেটির চোখ দিয়ে পানি বের হয়ে গেল, কিন্তু শিমুল শিউলি বুঝতে পারলো না যে কেন ছেলেটির মা বাবার কথা শুনে কান্না করছে। তুমি মা বাবার কথা শুনে কান্না করছো কেন? আসলে আমার মা বাবার বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমরা তো আছি। আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। আপনারা কত সময় বা থাকবেন? আমাকে একা করে তো চলে যাবে, তখন আমি কোথায় যাব? ছেলেটির কথা শুনে শিউলি শিমুলের দিকে তাকালো। শিউলি শিমুলের দিকে ইশারা করলো। শিমুল, দেখো ছেলেটি কতটা নিষ্পাপ। আমরা ছেলেটিকে আমাদের সাথে নিয়ে যাই, আল্লাহ হয়তো চাইছে আমাদের সাথে থাকুক। তুমি কি বলো? আমারও সেটাই মনে হচ্ছে শিউলি। সেটা না হলে
ছেলেটি আমাদের গাড়ির সামনে এসে পড়লো কেন? তো বাবা, তোমার নাম কি? আমার নাম মাহিম। তুমি কি আমাদের সাথে যাবে? আপনাদের কোনো সমস্যা হবে না তো? তাছাড়া আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক। এমনিতে ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। মাহিম কিছুটা মিথ্যা কথা বলল, কারণ সে ছোটবেলায় তার মাকে হারালে বাবাকে হারিয়েছে, কিন্তু সময় হলো, কিন্তু কেন মিথ্যা কথা বলল সেটা অজানা। তুমি অন্য কিছু ভেবো না, তুমি আমাদের কাছে নিজের ছেলের মতো বড় হবে। আমাদের কোনো ছেলে নেই, তাই তুমি আজ থেকে আমাদের ছেলে। এবার শিমুল অন্য পাশে এসে মাহিমের পাশে দাঁড়ালো। তুমি নিশ্চিন্তে আমাদের বিশ্বাস করতে পারো, আমরা তোমাকে অনেক ভালোবাসবো। শুধু তুমি আমাদের মা বাবা বলে ডেকো। তুমি কি পারবে? আমি আপনাদের মা বাবা বলে ডাকতে পারবো না। এমন কথা শুনে তাদের দুইজনের মুখ শুকে গেল। এটা দেখে মাহিম মুচকি হেসে বলল, আরে আপনারা এত চিন্তা করছেন কেন? আমি আপনাদের মা বাবা বলে ডাকবো না, ঠিক আছে, ছোট আব্বু ছোট আম্মু বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, ডাকিস তাই হবে। আমি তো আপনাদের পরিচয় দিলাম, কিন্তু আপনাদের পরিচয় দিবেন না। আমি হলাম শিউলি, আর তোমার ওই পাশে যে বসে আছে সে হলো আমার হাজবেন্ড শিমুর। আমরা দুজন আমেরিকাতে থাকি। বাংলাদেশে আজ 2 দিন হলো ঘুরতে এসেছি। গতকাল রাতে লালন ঘোরাঘুরি করে ফিরতেছিলাম, তখনই তুমি আমাদের গাড়ির সামনে। ও আচ্ছা। তুমি কিন্তু এখনো বললে না যে এত রাতে কেন রাস্তা দাঁড়িয়েছিলে? আসলে ছোট আম্মু কিছু কুকুর আমাকে তাড়া করেছিল, এই জন্য। আমি তো রাস্তায় থাকি তাই। মাহিমের মুখে এমন কথা শুনে শিমুল কিছু চিন্তা করতে লাগলো। সে ভাবছে রাস্তার ছেলে হলে মাহিমের গায়ে এত দামি পোশাক ছিল কেন। শিউলি বেগম খাবার বের করে খাইয়ে দিল। আচ্ছা মাহিম, তুমি রেস্ট করো। আমি আর তোমার ছোট আম্মু বাইরে ডাক্তারের সাথে কথা বলে আসছি, কবে তোমাকে এইখান থেকে নিয়ে যাব এই কথা শুনে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছোট আব্বু। শিমুল আর শিউলি কেবিন থেকে বেরিয়ে গেল। এবার শিমুল উকিলকে বলল, আমার মনে হচ্ছে ছেলেটি আমাদের মিথ্যা কথা বলছে। তোমার হঠাৎ এই কথা বলার কারণ? আরে দেখছো না, ছেলেটির গায়ে কত সুন্দর পোশাক ছিল, আর গলায় কি একটা দামি চেন ছিল। ওসব কথা বাদ দাও, হয়তো কেউ তাকে দিয়েছে। রাস্তায় অনেক মানুষই তো রাস্তায় এতিমে সাহায্য করে। হবে হয়তো। শিমুল বেগমের কথা শুনে শিমুল মাহিমের কথা বাদ দিল এবং রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলো তাকে কখন ছাড়বে। তারপর বাংলাদেশের মাফিয়া তারা বড় স্ক্রিনের সামনে বেরিয়ে টেবিলের উপর বসে আছে, আর বড় স্ক্রিনে একজনকে দেখা যাচ্ছে যার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা, মাথা কালো টুপি। দেখে মনে হচ্ছে তারা ভিডিও কনফারেন্সে কথা বলছে। হ্যাঁ সত্যি তাই, ভিডিও কনফারেন্সে কথা বলছে। স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে সে হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জেকি। তো তোমরা কি আমার কাজটি করতে পেরেছো? সেটা আর বলতে বস। বস, আপনি বিশ্বাস করে আমাদের উপর কাজ দিয়েছেন, আর সেটা আমরা না করে পারি? আজ পর্যন্ত আপনার দেওয়া কাজ কখনো বিফলে হতে দেয়নি, আর আজকে কিভাবে দেব? ভেরি গুড। সেই ফর্মুলা কোথায়? এই তো বস, টেবিলের উপর আপনি যেই 2টি বোতল দেখতে পাচ্ছেন তাই হলো সেই ফর্মুলা। ঠিক আছে, আর তাকে কি করেছো? এই সায়েন্টিস্টকে মেরে আমরা তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছি। এটা খুব ভালো কাজ করেছো, আমি তোমাদের উপরে খুবই ইমপ্রেস। এখন বলো, কবে ফর্মুলাগুলো আমেরিকায় পাঠাচ্ছ? আপনি যেদিন বলবেন আমরা সেদিনই আমেরিকায় পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা আগামী সপ্তাহে ফর্মুলা নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বস, এই ফর্মুলা কিসের? তোমরা যখন আমার সামনে আসবে এবং এই ফর্মুলা আমার হাতে দিবে, তখনই বুঝতে পারবে যে এই ফর্মুলা কি এমন কাজ করে। আচ্ছা ঠিক আছে বস, আমরা অপেক্ষায় থাকবো। আমিও তোমাদের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, তোমাদের আরও কাজ আছে কিন্তু। আবার কি কাজ বস? কেন, তোমরা কি ভুলে গেছো যে বাংলাদেশের আইনি কাজ তোমাদের দ্বারা হয়? এটা তো আমাদের নিত্যদিনের কাজ, সেগুলো আমরা বলবো কিভাবে? লন্ডনের মাফিয়া কিং আমার কাছে 5000 মেয়ে চেয়েছে। আমি তো অন্যান্য 2 দেশ থেকে 4000 কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আর 1000 তোমার দেশ থেকে দিতে হবে। এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না বস, আপনি খুব তাড়াতাড়ি 1000 মেয়ে পেয়ে যাবেন। জি বস, আপনি শুধু অপেক্ষা করুন, আমরা 1000 মেয়ে তাড়াতাড়ি ম্যানেজ করে ফেলবো। তোমাদের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে।
তারা আরও অনেক সময় কথা বলল, ভিডিও কনফারেন্সিং। তাদের আলোচনার মধ্যে বেশিরভাগই ব্যবসায়িক কাজের কথা বলল। খারাপ মাফিয়া হলে তো খারাপ কথাই বলতো। 2-3 দিন যাবৎ একটা খবর প্রত্যেকটা টিভিতে দেখাচ্ছে, আর সেটা হলো দেশের একজন বড় বিজনেসম্যান, আর সে হলো সালাম চৌধুরী। পুলিশ সদস্য এর মৃত্যুর ঘটনা তদন্ত করেছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। পুলিশের হেডকোয়ার্টারের সামনে সাংবাদিক এসে ঘিরে ধরেছে। এমন সময় অফিসার অফিস থেকে বেরিয়ে আসলো। তাকে সবাই ঘিরে ধরলো। একে একে সবাই প্রশ্ন করতে লাগলো, স্যার আপনারা তদন্ত করে কি পেলেন? সালাম চৌধুরী পরিবারকে কারা মেরেছে, আর তাদের বাড়িতে যে কতগুলো লাশ পাওয়া গেল সেগুলো কিসের? আমরা তদন্ত করছি, কিন্তু এখনও সঠিক প্রমাণ পাইনি। তাছাড়া এটা জানতে পেরেছি ওই বাড়িতে যে লোকগুলোকে পাওয়া গেছে তাদের শরীরে গুলি পাওয়া গেছে। তাই আমাদের ধারণা ওই লোকগুলো সালাম চৌধুরীকে মারতে এসেছিল, কিন্তু সালাম চৌধুরীর সাথে গোলাগুলিতে সবাই মারা যায়। তাহলে স্যার বাড়িতে আগুন লাগলো কিভাবে? সেটা এখনও তদন্ত চলছে, জানতে পারলে আমরা আপনাদের জানিয়ে দেব। এখন পথ ছাড়ুন, আমাদের যেতে দিন। এটা বলেই ডিআইজি স্যার চলে গেল, আর সাংবাদিকরা এক এক করে চ্যানেলের লোক এক এক রকম কথা বলতে লাগলো। শিমুল আর শিউলির সাথে মাহিম ঢাকা এসেছে। মাহিম এখন একদম সুস্থ, নিজের নতুন পরিবারের সাথে অনেকটাই তাল মিলিয়ে নিয়েছে। শিমুল আর শিউলিকে ছোট বাবা ও আম্মু বলে রাখছে। সকালে খাওয়ার টেবিলে বসে 3 জন নাস্তা করছে। মাহিম, আমরা তো আমেরিকায় থাকি, তাই সেখানে ফিরে যাচ্ছি। তাই আমরা চাচ্ছি যে তুমিও আমাদের সাথে যাবে, কারণ তুমি আমাদের ছেলে। কিন্তু আমার তো কোনো পাসপোর্ট নেই। আরে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার আব্বু অল্প দিনের মাঝেই তোমার পাসপোর্টের ব্যবস্থা করে ফেলবে। তাহলে ঠিক আছে, আমিও তোমাদের সাথে আমেরিকায় যেতে চাই। ঠিক আছে, আমি তোমার জন্য পাসপোর্টের ব্যবস্থা করছি। আমরা 2-3 দিনের মাঝেই চলে যাব। মাহিম, তোমার কোনো আত্মীয় তো আর এই কয়েক দিনে আসলো না। তুমি কি তোমার কোনো আত্মীয়র সাথে দেখা করতে চাও? আমার কোনো আত্মীয় কেউ নেই ছোট আম্মু, তাছাড়া আমি কারোর সাথে দেখা করতে চাই না। এটা বলেই মাহিম মন খারাপ করলো, যা দেখে শিউলি বেগম বলল, মন খারাপ করতে হবে না মাহিম, আমরা আছি তো। কিছুদিন পর আমেরিকার গোল টেবিলে আবারও দেখা করলো বাংলাদেশের 2 মাফিয়া কিং ও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াকে জেকি। তারা আবার গোল টেবিলে এসেছে তার একটি কারণ, আর সেটা হলো সেই আবিষ্কার যেটা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং তাদের কাছে চেয়েছে। জোকার কিং, কোথায় আমার ফর্মুলা? এই তো বস, এই ব্যাগের ভিতরে আছে। তাড়াতাড়ি বের করে আমাকে দাও, আমার তো সহ্য হচ্ছে না। ঠিক আছে বস। জোকার কিং ব্যাগ থেকে 2টি বোতল বের করে দিল, লাল ও সবুজ কালারের। বোতল দুটো জেকির দিকে এগিয়ে দিল। জেকি বোতল 2টি হাতে নিয়ে জোরে জোরে হাসতে লাগলো। আমার স্বপ্ন পূরণ হতে চলছে, এখন শুধু সময়ের অপেক্ষা। জেকি একজন ডক্টর কে ডাকলো। জেকি ডাক শুনে ডক্টর ভেতরে আসলো। বলুন স্যার। তাড়াতাড়ি এই ফর্মুলা 2টি আমার শরীরে ইঞ্জেকশন দিয়ে প্রবেশ করিয়ে দাও। কিন্তু এই দুটাকে পরীক্ষা না করে যদি আপনার শরীরে প্রবেশ করানো চাই, যদি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হবে না, তোকে যেটা বলছি সেটা কর। মুখে মুখে কথা বললে জন নিয়ে নিতে আমার বেশি সময় লাগবে না। জেকি রেগে কথা বলল, যেটা শুনে ডক্টর ভয়ে কেঁপে উঠল। বাংলাদেশের 3 মাফিয়া বুঝতে পারলো না। জোকার কিং সাইকো কিংকে বলল, এটা কি এমন জিনিস যে বস নেওয়ার জন্য তাড়াহুড়ো করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। তুই ঠিক বলছিস। জেকি নিজের পোশাকের হাত থেকে খুলে ফেললো। ডক্টর সেই ফর্মুলা 2টি ইনজেকশন নিয়ে একটা একটা করে জেকির শরীরে প্রবেশ করিয়ে দিল। নিজের শরীরে ফর্মুলা প্রবেশ করিয়ে তো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া জেকি খুবই খুশি। সে হাসতে লাগলো যে কখন তা শরীরের ভেতরে আলাদা সুপার পাওয়ার আসবে, কারণ এই ফর্মুলাটা কিছুটা সুপার পাওয়ার। জেকি নিজের লোককে ডেকে রুমের লাইট বন্ধ করে দিল। বস, তুমি লাইট বন্ধ করে দিলেন কেন? রুমের লাইট বন্ধ করে দিয়েছি এই জন্য যে ফর্মুলা কাজ করছে কিনা সেটা দেখার জন্য। আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন যে এই ফর্মুলা কিসের কাজ করে, তাহলে আমাদের একটু সুবিধা হতো বুঝতে। আসলে আমি জানতে পেরেছিলাম যে এই ফর্মুলা 2টি হলো
এমন এক ফর্মুলা যার মাধ্যমে কোনো ব্যক্তি তার শরীরে ফর্মুলা দুটি প্রবেশ করালে সে খুব দ্রুত দৌড়াতে পারে, আর সে অন্ধকারেও দেখতে পারবে এবং নিখুঁত দূর দূরান্তেও দেখতে পারবে। জ্যাকের কথা শুনে তো সাইকো জোকার আর হানি কিং অবাক হয়ে গেল। তারা কেউই ভাবতে পারছে না যে এই ফর্মুলাটার কাজ এমন হবে। তারা হয়তো নিজের মনে মনে আফসোস করছে। দেখতে দেখতে আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো কাজের কাজ হলো না। জ্যাকি বুঝতে পারছে না যে কেন এই ফর্মুলা কাজ করছে না। এই, তোরা কি আমাকে ভুল ফর্মুলা নিয়ে এসে দিয়েছিস? কি বলছেন বস? আপনাকে আমরা ভুল ফর্মুলা এনে দেবো কেন? আপনি যেমন বলছিলেন আমরা তেমনই কাজ করেছি। কিন্তু তাহলে কাজ হচ্ছে না কেন? তোরা নিশ্চয়ই আসল ফর্মুলা পাল্টিয়ে দিয়েছিস। আপনি ভাবলেন কি করে বস যে আপনার সাথে আমরা 2 নম্বরই করব? তাহলে তোরাই বল, ফর্মুলা কেন কাজ হচ্ছে না? সেটা তো আমরা জানি না বস, কিন্তু আমাদের মনে হয় যে এইটা কাজ করতে মনে হয় আরো একটু সময় লাগবে। তোরা ঠিক বলছিস তো? নাকি তোরা এই ফর্মুলার বিষয়ে জেনে নিজেদের শরীরে পুশ করে আমাকে নকলটা দিচ্ছিস? হ্যাঁ, আপনি সব ভুল ভাবছেন বস। এই ফর্মুলার বিষয়ে আমরা তো এইমাত্র জানলাম যে এটার কাজ কি। তার আগে তো আমরা একটুও জানতাম না। বিশ্বাস না হলে জোকার কিং সাইকো কিংকে জিজ্ঞেস করুন। হ্যাঁ বস, হানি কিং সত্যি কথাই বলছে। আমরা এই ফর্মুলার বিষয়ে কিছুই জানি না। ঠিক আছে, আমি তোদের ওপর বিশ্বাস করলাম। ধন্যবাদ বস। আমার মনে হয় এই ফর্মুলা কাজে লাগতে আরো বেশি সময় লাগবে। হ্যাঁ, তোরা হয়তো ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, কিন্তু হ্যাঁ, আমেরিকা থেকে যাবি না। কিন্তু বস, আমরা যদি আমেরিকা থেকে না যাই তাহলে বাংলাদেশ আপনার কাজগুলোকে কে করবে? আমি তো তোদের একেবারে এখানে থাকতে বলছি না, কিন্তু হ্যাঁ, কয়েকদিন পরে যাবি। আচ্ছা ঠিক আছে বস। 3 মাফিয়া কিং চলে গেল, আর গোল টেবিলের রুমে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং বসে অপেক্ষা করতে লাগলো যে সেই কাঙ্ক্ষিত সময় কখন আসবে যখন সে অন্ধকারেও দেখতে পারবে। আর পাশে ডাক্তার দাঁড়িয়ে রইল। তারপর দেশের একজন বিজনেসম্যান মারা গেছে, এই খবর সারা জায়গায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেটার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে অনেকে ধামাচাপা পড়ে যায়। ঠিক এইভাবেই সালাম চৌধুরীর কেসও ধামাচাপা পড়ে গেল। তারপর 1 সপ্তাহ পর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং প্রচন্ড রেগে আছে, কারণ তার শরীরের নেওয়া ফর্মুলা কোনো কাজে আসেনি। তাই আন্ডারওয়ার্ল্ডের গোল টেবিলে আবারও ডেকেছে 3 মাফিয়া কিংকে। 3 জন এসে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া জ্যাকির সামনে মাথা নিচু করে আছে। তোরা 3 জন অপদার্থ হয়ে গেছিস নাকি আমার সাথে গাদ্দারি করেছিস? আপনি ভুল ভাবছেন বস, আমরা এটা আপনার সাথে করতেই পারি না। আমার শরীরের ফর্মুলা কাজ করলো না কেন বল আমাকে। চিৎকার করে বলল জ্যাকি। চিৎকার শুনে 3 জন কেঁপে উঠলো আর মাথা নিচু করে রইল। বস, আমার মনে হয় ওই সায়েন্টিস্ট আমাদের ভুল ফর্মুলা দিয়েছে। না বস, আমার মনে হয় যে ওই সায়েন্টিস্ট ভালো করে ফর্মুলা তৈরি করতে পারেনি, তাই আপনার উপর কাজ করছে না। হানি কিং এর কথা শুনে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জ্যাকি কিছু একটা ভাবলো। আমারও তাই মনে হচ্ছে, আমার সব প্ল্যান ব্যর্থ। আমি ভেবেছিলাম যে শক্তি দুটো পেলে আমি আরো ভয়ঙ্কর মাফিয়া কিং হয়ে যাব আন্ডারওয়ার্ল্ডে, কিন্তু সব বিফলে। এত সময় পর আপনি বুঝতে পেরেছেন বস, এই যে আমাদের উপরে দোষ দিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, তোরা এখন নিজেদের দেশে যেতে পারিস। কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবি। আপনি একদম চিন্তা করবেন না বস, আমরা কাজ করতেই আছি, আপনি শুধু অর্ডার করবেন। 3 জন রাতের অন্ধকারে গোল টেবিলের রুম থেকে বেরিয়ে গেল। তারপর 15 বছর পর আমেরিকার নিঝুম রাস্তায় রাতের অন্ধকারে কেটিএম বাইক নিয়ে বসে আছে এক যুবক, যার পুরো শরীর ঢাকা। বাইক থামিয়ে বাইকের উপর মাথা দিয়ে আরামে শুয়ে সিগারেট টানছে। কিছু সময় পর সেই রাস্তা দিয়ে একটি ট্রাক খুব জোরে আসতে লাগলো। ট্রাক ড্রাইভার দেখলো যে কেউ একজন বাইক থামিয়ে তার উপর শুয়ে সিগারেট টানছে। ট্রাক ড্রাইভার নিজের গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। এটা দেখে যুবকটি কোনো ভাবান্তর দেখা গেল না। ফুল স্পিডে ট্রাক সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। এমন সময় যুবকটি নিজের সিগারেট টেনে শেষ টান দিয়ে ধোঁয়া আকাশের দিকে ফু দিল আর সিগারেটের বাকি অংশ ফেলে দিল। যুবকটি এবার বাইক থেকে উঠে বসলো, মুচকি হেসে নিজের বন্দুক বের করলো। বন্দুকের একটা বুলেট ছাড়া সব বুলেট বের করে নিল। এরপর ট্রাকটির সামনের চাকা বরাবর তাক করলো। তারপর পরপর 2টি শব্দ শোনা গেল।
একে বুলেটের আর একটি গাড়ির চাকা পাংচার হওয়ার। হ্যাঁ, আপনারাই ঠিক ধরেছেন, যুবকটি বন্দুক দিয়ে ট্রাকের চাকা পাংচার করে দিয়েছে। ট্রাক ড্রাইভার নিয়ন্ত্রণ সামলাতে না পেরে তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো। কন্ট্রোল হারিয়ে পাশের একটি কাচের সাথে ধাক্কা লাগলো। মাথায় অনেকটা আঘাত লেগেছে, রক্ত পড়ছে। ট্রাকের পিছনে আরো একটি গাড়ি ছিল। গাড়িটি তাড়াতাড়ি এসে সামনে থামলো আর কয়েকজন লোক বেরিয়ে আসলো। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি থেকে নামালো আর কিছু জন যুবকের দিকে এগিয়ে গেল। কে তুই? আমার গাড়ির সামনে কেন এসেছিস? আমার একটাই পরিচয়, আর সেটা হলো রকস্টার মাফিয়া কিং MK। দেখ, ভুলভাল বলে বোকা বানাতে আসছি। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং একজন, আর সে হলো জ্যাকি। সে কে আমি চিনি না, কিন্তু আমার ওয়ার্ডে রকস্টার কিং। তোর সাহস তো কম না? তুই আমার বসের জায়গা নিতে চাচ্ছিস? তাকে তুই চিনিস না। 20 বছর ধরে সে আমাদের এই আন্ডারওয়ার্ল্ডের শাসন করে। সে যেই হোক না কেন, আমার দেখার বিষয় নয়। এখন তোর এই ট্রাক কোথা থেকে আসছে? যেখানেই থেকে আসুক না কেন, সেটা তোর কি? আমি জানতে পেরেছি যে এই ট্রাকে করে বাংলাদেশ থেকে পাচার করা মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তোদের ভালো করে বলছি, মেয়েগুলোকে ছেড়ে দে। ভুলভাল বকিস না, এখান থেকে চলে যা, না হলে জানে মারা যাবি। কে বাঁচবে কে মারা যাবে সেটা সময় বলে দিবে। এখন তোরা বল, মেয়েগুলোকে ছাড়বি কিনা? এত দূর থেকে মেয়েগুলোকে এমনি এমনি নিয়ে আসা হয়নি। তুই এখান থেকে কেটে পড়, না হলে মার খা। এই সবাই এই শালাকে মেরে তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে বস। লিডারের অর্ডার পাওয়া মাত্রই কয়েকজন লোক MK নামে যুবকটিকে মারতে আসলো, কিন্তু তারা জানে না MK কে। MK নিজের ছুরি বের করলো, তারপর মুচকি হাসি দিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে আসলো। তার দৌড়ের স্পিড এতটাই যে কেউ চোখে দেখলো না, মনে হচ্ছে যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কিছু সময় বাদে আবার সবার সামনে এসে দাঁড়ালো। লিডার তো অবাক যে একজন ব্যক্তি এতটা স্পিডে কিভাবে দৌড়াতে পারে। তারপর লিডার দেখলো যে ধক ধক করে তার সকল লোকগুলো মাটিতে পড়ে গেল। সেকেন্ডের মধ্যে মাঝে কি হয়ে গেল লিডার বুঝতে পারলো না। এত অবাক হয়ে আছে যে তার সামনে কোনো মানুষ নাকি জিন দাঁড়িয়ে আছে। কে তুই, আর এতটা স্পিডে কিভাবে দৌড়ালি? MK, আমি কে আর জানতে হবে না, এখন তুই প্রস্তুত হয়ে নে মরার জন্য। এটা বলেই MK তাকেও মেরে ফেললো। তারপর ট্রাকটির কাছে গিয়ে দরজা খুলে দিল। সাথে সাথে বেরিয়ে আসলো অনেকগুলো মেয়ে, যারা MK কে অকৃতজ্ঞ জানালো। MK নিজের ফোন বের করে পুলিশ স্টেশনে জানিয়ে দিল। তারপর দেখতে দেখতে 15টি বছর কেটে গেল। চারপাশে অনেক পরিবর্তন হয়ে গেছে। উন্নত দেশ আরো উন্নত হয়ে যাচ্ছে, আর বাংলাদেশ সেই উন্নত দেশই রয়ে গেছে। মাহিম নিজের পড়াশোনা শেষ করে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় হতে শিমুল আমেরিকার রেড সিটির একজন বিজনেসম্যান। সে নিজের বিজনেসকে অনেক উপরে তুলেছে। সকাল 10টা। মাহিম এখনো নিজের রুমে ঘুমিয়ে আছে। কয়েকবার এসে তার মা ডেকে গেছে, কিন্তু ওঠার কোনো নামই নিচ্ছে না। এবার শিউলি বেগম রুমে আসলো। মাহিম, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। কতবার ডেকে যাচ্ছি? আম্মু, আজ আমাকে ঘুমাতে দাও, আজ আমার প্রচুর ঘুম পাচ্ছে। সারা রাত জেগে কি আমার বৌমার সাথে কথা বলিস যে এত সকাল হয়ে যাচ্ছে তবুও ঘুমিয়ে আছিস? আম্মু, তোমার ছেলের সাথে কেউ প্রেম করে না, আর না কেউ বিয়ে করবে, তাই তোমার বৌমা হওয়ার কোনো সুযোগ নেই। হবে তো হবে, খুব হবে এক সময়। তখন তোর বউকে ছাড়া কাউকেই বুঝবি না। এইসব কথা রাখো, এখন বলো কি জন্য এত ডাকছো আমাকে? মাহিম ঘুম থেকে উঠে বলল, তোকে তো একটা ভালো খবর দিতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার কথাই শুনতে চাচ্ছিস না। কি ভালো খবর মা, তাড়াতাড়ি বলো আমাকে। না, তোকে বলবো না, তুই তো আমার কথা শুনতে চাস না। এটা বলেই শিউলি মাহিমের রুম থেকে বেরিয়ে যেতে নিল, কিন্তু মাহিম বিছানা থেকে তাড়াতাড়ি উঠে তার আম্মুর সামনে এসে দাঁড়ালো পথ আটকে। আম্মু আম্মু, তুমি যেও না, তাড়াতাড়ি বলে যাও। শুনতে হবে না, তুই গিয়ে ঘুমা। না আম্মু, আমি ঘুমাবো না, তুমি তাড়াতাড়ি বলো। যদি খুশির খবর শুনতে চাস তাহলে তাড়াতাড়ি নাস্তার টেবিলে আয়, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। আজ আব্বু অফিসে যায়নি? না যায়নি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ।
রাষ্ট্রপতি বাড়িতে একটি মেয়ের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রপতির বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে কি কেউ কিছু বলছে না। এটা খুব ভাবার বিষয়। চলো বাড়ির ভেতর থেকে দেখা যাক। আম্মু, আম্মু, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? চিৎকার করবো না তো কি করব? আমার রুমে এখনো বেডটি আসেনি কেন? কাজের মাসে আজ আসেনি, তাই বেডটি যায়নি। আমার বাবা হচ্ছেন রাষ্ট্রপতি, একজন কাজের মহিলা আসেনি তো কি হয়েছে? আর কি বাসায় কেউ নেই? তুই তো তার হাতের ছাড়া খাস না, এই জন্য। ধুর, আর ভালো লাগে না। এটা বলে রাষ্ট্রপতি কামরুল হোসেনের একমাত্র মেয়ে সেজুতি রহমান বৃষ্টি রাগ দেখিয়ে রুমের দরজা মেরে দিল। খাবার টেবিলে বসে আছে মাহিম, শিমুল আর শিউলে। মাহিম নিজের বাবার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু শিমুল কিছুই বলছে না। আব্বু, তুমি কিন্তু আমাকে কিছুই বলছো না। আম্মু যে বললো তুমি আমাকে কি বলবে, তাহলে বলছো না কেন? সময়ের সাথে সাথে মাহিম, শিমুল ও শিউলি বেগমকে মা বাবা বলেই ডাকে, যদিও আগে ছোট আব্বু ছোট আম্মু বলেই ডাকতো। বলছি, তুমি তো অনেকদিন থেকে বাংলাদেশে যেতে চাইছো। হ্যাঁ বাবা, কিন্তু তুমি তো যেতে দিচ্ছ না। এটা তো খুশির সংবাদ যে তুমি আর কিছুদিন পর বাংলাদেশে যাবে। আমি সেখানে আমার একটা কোম্পানির ব্রাঞ্চ খুলেছি, সেটা তুমিই দেখাশোনা করবে। বাবা, শেষ পর্যন্ত কাজের জন্য যেতে হচ্ছে। তেমন কিছু করতে হবে না, শুধু তুমি অফিসে যাবে আর আসবে। যা করার সব তো ম্যানেজারই করবে। সত্যি বলছো বাবা, আমার কিন্তু এইসব অফিস ভালো লাগে না। আমাদের কাজ তো বিজনেস করা, আর আমার বিজনেসটা তো তোমাকেই দেখতে হবে, তাই না? কিন্তু এখনই এইসব ভালো লাগে না। আমার পড়াশোনা শেষ, এখন তো ব্যবসাই দেখবে। আচ্ছা ঠিক আছে বাবা, আর বলতে হবে না। আমি তোমার বিজনেসই দেখব, কিন্তু সাথে একটু দেশটা ঘুরবো। আর যেটা ইচ্ছে করে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ বাবা। মাহিম আজ অনেক খুশি, কারণ সে অনেক দিন থেকে বাংলাদেশে যেতে চাচ্ছে, কিন্তু তার মা বাবা কোনোভাবেই তাকে বাংলাদেশে যেতে দিচ্ছেন না। কিন্তু আজ তার মা বাবা রাজি হয়েছে, এর জন্য তার খুব খুশি লাগছে। তারপর আসতে পারি বৃষ্টি? আরে বাবা আসো, তুমি আসবে তো আমার রুমে, আমার অনুমতি নেওয়ার কি আছে? বৃষ্টি শুয়েছিল, কিন্তু তার বাবাকে আসা দেখে উঠে বসলো। কামরুল নিজের মেয়ের পাশে এসে বসলো। শুনলাম তুমি নাকি রাগ করে আছো। রাগ করবো না তো কি করব? তোমরা জানোই তো সকালে আমার বেটি না হলে চলে না, তবুও কেন কাজের মাসে ছুটি নিয়েছো? তার ছেলে অসুস্থ, এই জন্য আজ ছুটি নিয়েছি। তাছাড়া একটা বাসা করছে। এসব কিছু আমি জানি না, আজকের মধ্যে তাকে আসতে বলো। আরে সে তো গ্রামে গেছে। তুমি তাকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো, আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে মামুনি, এতে আবার রাগ করার কি আছে? তুমি তো শুধু কথায় কথায় আমার রাগ তুলে দাও। এখন নিচে আসো, আমরা অপেক্ষা করছি, একসাথে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি রেডি হয়ে আসছি। তোমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে। কামরুল চলে গেল। বৃষ্টি কিছু সময় বসে থেকে রেডি হতে লাগলো। তারপর এই চাঁদা দে, তাড়াতাড়ি চাঁদা বের কর। দোকানদার লোকটি তাড়াতাড়ি চাঁদা বের করে দিল, কারণ এই ঝান্ডুকে সবাই ভয় পায়। ঝান্ডু আরেক দোকানে গিয়ে চাঁদা চাইলো, কিন্তু দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলো। ভাই, আজ সকাল থেকে দোকানে কোনো মালপত্রই বিক্রি হয়নি, তাছাড়া আমার মেয়ে খুব অসুস্থ, আজকে চাঁদা দিতে পারবো না। দোকানদারের এমন কথা শুনে ঝান্ডু প্রচন্ড রেগে গেল। কলার চেপে দোকানদারকে বাইরে নিয়ে আসলো। তোর সাহস তো কম না, তুই জানিস না আমাকে চাঁদা না দিলে তার জান আমি কেড়ে নেই, আর না হলে তার দোকানটা আমি ভেঙে দেই। এই যা তো, এই শালার দোকানটাই তালা মেরে আয়। প্লিজ ভাই, এমন করবেন না। দোকান না থাকলে আমি কিছু বিক্রি করতে পারবো না, আর না করলে আমার মেয়ের চিকিৎসা করতে পারবো না। এই কথা তার আগে বাবা উচিত ছিল। তুই জানিস না এই বাজারে থাকতে হলে এই জান্ডুকে চাঁদা দিতে হয়। ভাই, আমি তো কোনোদিন চাঁদাবাজি রাখি না, কিন্তু এবার আমি দিতে পারবো না। এই দিতে পারবো না শব্দটা আমার কাছে একদম বিরক্ত লাগে। তাড়াতাড়ি যা আছে বের কর। ঝান্ডুর 3 থেকে 4 জন লোক দোকানের কাছে যেতে লাগলো। এটা দেখে দোকানদার তাড়াতাড়ি পা ধরে বসে পড়লো, কারণ সে জানে একবার ঝান্ডুর দোকান বন্ধ করে পরের বার আর সেই দোকান ফিরে পায় না। প্লিজ ভাই, এমন করবেন না। আমি আপনার সব কথা শুনবো, আমি এখন টাকা ধার করে আপনাকে দিচ্ছি। এই কথা তোর আগে বাবা উচিত ছিল। তুই জানিস না চাঁদা না দিলে আমার মাথা গরম হয়ে যায়। আমার ভুল হয়ে গেছে, এমন আর হবে না। এটা বলেই দোকানদার নিজের পকেট থেকে টাকা বের করলো, যেটা নিজের মেয়ের চিকিৎসার জন্য রেখেছিল।
টাকা গুনতে লাগলে ঝান্ডু তার হাত থেকে সব টাকা কেড়ে নিল। যা, তোরা টাকা গুনতে হবে না, নিজের পকেটে টাকা রেখে আমাকে দিতে চাস না? মনে হচ্ছে তোর জীবনের উপর কোনো মায়া নেই, আর না এই দোকানের উপর। ভাই, এই টাকাগুলো রেখেছিলাম আমার মায়ের চিকিৎসা করার জন্য। আমার মেয়ের ব্লাড ক্যান্সার। প্লিজ ভাই, টাকাগুলো আমাকে ফেরত দিন। তোর মেয়ের ব্লাড ক্যান্সার তো আমি কি করব? যা, রাস্তায় বসে ভিক্ষা কর, দোকান না চালিয়ে। এটা বলেই ঝান্ডুর দোকানদারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়ে লোকটির হাতের কোণে কেটে গেল। ঝান্ডু তার দলবল নিয়ে চলে গেল, আর দোকানদার কাঁদতে লাগলো। এক এক করে সব দোকান থেকে চাঁদা তুলতে লাগলো। ভাই ভাই সবাই দিয়ে দিচ্ছে চাঁদা। জোকার গ্যাংয়ের লিডার করিম বা জোকার গ্যাংয়ের কিং করিম নিজের আস্তানায় বসে আছে, আর তার সামনে রয়েছে সব দামি দামি অস্ত্র যেগুলো আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। করিম অস্ত্র পাচারের ব্যবসা করে। এই অস্ত্র পাচার করে এবং অন্য নিজের ল্যাপটপের সামনে নিয়ে একজনের সাথে ভিডিও কলে কথা বলছে। মূলত তার সামনে ব্যক্তিটি হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জেকি। বস, আমি 2 দিন আগে 1000 মেয়ে পাঠিয়েছিলাম আমেরিকাতে। গতকাল রাতে পৌঁছে যাওয়ার কথা, আপনি কি সেটা পেয়েছেন? এটা তো পাইনি। কি বললেন বস? আমি তো গুনে গুনে 1000 মেয়ে পাঠিয়েছি। কেন, আপনার লোক আপনাকে বলেনি? আমাকে আর কি বলবে? রাস্তার মাঝেই তো তারা গায়েব হয়ে গেছে মেয়েগুলো, আর আমার লোকগুলোকে কারা যেন বাজেভাবে খুন করেছে। আপনার শহরে আপনার লোকে কে মারবে এটা তো বুঝতে পারছি না। পরে নতুন কোনো মাফিয়া গ্যাং এসেছে, সেই আমার বিরুদ্ধে কাজ করছে। আপনার শহরে আপনার বিরুদ্ধে কাজ করছে কে সেই ব্যক্তি? আপনি কি খুঁজে পাননি? আমার থেকে সেই বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, যত বড়ই মাফিয়া কিং হোক না কেন। তার নাম তাহলে MK? হ্যাঁ, লাশগুলোর পাশে একটা মাস্ক পরে থাকতে দেখেছে পুলিশ, আর সেটার উপর খোদাই করে MK লেখা। বস, আমার মনে হয় যে আপনার শত্রুপক্ষের লোক এই মাফিয়াবাজ লোকটিকে হায়ার করেছে। আমারও সেটাই মনে হচ্ছে। যাই হোক, ওই কথা বাদ দে। এই কয়েকটা লোক এনে আমার কিছুই আসে যায় না, কিন্তু 1000 মেয়েকে সে সরিয়ে নিয়ে গেল, এটার জন্য আমার খুব রাগ হচ্ছে। চিন্তা করবেন না বস, আমি আপনাকে আবার 1000 মেয়ে জোগাড় করে দেব। জোগাড় করে দিবি তো ঠিক আছে, কিন্তু টাকা? তুই জানিস কত টাকা লস হয়েছে আমার? বুঝতে পারছি বস। এই বন্দুকগুলো কি করব? ওর কাছে রেখে দে, কোনো সময় দরকার হলে আমি তোর থেকে নেব। আর কিছু মিয়ানমারের বর্ডার দিয়ে পার করে দে, কারণ মিয়ানমারের মাফিয়াকে আমাকে অস্ত্রের কথা বলেছি। আচ্ছা ঠিক আছে বস, আমি আজ রাতেই বর্ডার দিয়ে মিয়ানমারে অস্ত্রগুলো সাপ্লাই করে দেব। ওকে, কাজগুলো সাবধানে করবে। আলবাত, আপনি চিন্তা করবেন না। এতদিন আমরা এই লাইনে কাজ করছি, কোনো ভুল হবে না। ভুল না হলেই হলো। বাংলাদেশে যদি নামকরা কোনো বিশ্ববিদ্যালয় থাকে, আর সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের সব নামি দামি স্টুডেন্ট এখানে পড়াশোনা করে। এছাড়াও দেশের বাইরেও থেকেও অনেক স্টুডেন্ট এখানে পড়তে আসে, কিন্তু এখানে অনেকে এসে আবার অমানুষ হয়ে যায়, খারাপ সঙ্গের পাল্লায় পড়ে যায়। এই তো কিছুদিন আগেই একজন ব্যক্তিকে চোর ভেবে মেরে ফেলেছে কিছু শিক্ষার্থীরা এত মানবিক যে চোরকে মারার আগে ভাত খাইয়েছে। মানুষের বিবেক বলতে কিছুই নেই আজকাল, সবাই শিক্ষা অর্জন করছে টাকা কামানোর জন্য, কিন্তু নিজের বিবেককে আর কাজে লাগাচ্ছে না। ভার্সিটির স্টুডেন্ট হয় মেধাবী, কিন্তু তারা মনে হচ্ছে অমেধাবী। যাই হোক, মূল গল্পে আসা যাক। ভার্সিটিতে বেশিরভাগ স্টুডেন্ট নামি দাবি লোকের ছেলে মেয়ে। কারো বাবা বিজনেসম্যান, আবার কারো বাবা বড় বড় নেতা। আর এখানে অনেক গরিবের ছেলে মেয়েরাও পড়াশোনা করে, কিন্তু তারা খুবই অবহেলিত হয়ে থাকে। BMW গাড়ি নিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। ভার্সিটির ক্লাস গার্ল বৃষ্টি, ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে। ভার্সিটির সবার ক্রাশ এই বৃষ্টি। এমন কোনো ব্যক্তি নেই যে তাকে পছন্দ করে না। ভার্সিটির অনেক টিচারও আছে যারা লাইক করে, কিন্তু বৃষ্টির বাবা একজন রাষ্ট্রপতি, এর জন্য সাহস করে কেউ বুক ফুটিয়ে বলতে পারে না। বৃষ্টির ড্রাইভার গাড়ি নিয়ে এসে দাঁড়ালো, তারপর বৃষ্টি গাড়ি থেকে নামলো। নামার কিছু সময় পর তার 2 বান্ধবী ও 2 বন্ধু বৃষ্টির কাছে চলে আসলো। কে রে দোস্ত, চলে এসেছিস? তোর জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এই তো চলে আসলাম, একটু দেরি হয়ে গেল। তুই আজ দেরি করে আসলি বলে কাউকে র্যাক দিতে পারলাম না। একদিন তো কি হয়েছে, আরো একদিনও তো আছে। আহা, আর অন্যদিকে যে রাকেশ
ওদের বন্ধুরা একের পর এক জার্ক দিয়ে যাচ্ছে। ওরা মানুষকে বিভ্রান্ত করার জন্য তো ট্র্যাক দেয়, আর আমরা তো একটু মজা করার জন্য। সেটা তুই ঠিক বলছিস। ওই রাকেশ আর তার বন্ধুরা মানুষের হেনস্থা করে ছাড়ে। আচ্ছা, এসব কথা রাখ, এখন চল ক্লাসে যাওয়া যায়। বৃষ্টি চল। বৃষ্টি ও তার বন্ধু বান্ধবী মিলে ক্লাসের দিকে রওনা দিল। বৃষ্টির দুই বান্ধবী একই, রিয়া ও প্রিয়া, আর বন্ধুর নাম হলো আকাশ ও মাহমুদ। অন্যদিকে ভার্সিটির একের পর এক স্টুডেন্টকে জার্ক দিয়েই যাচ্ছে রাকেশ ও তার বন্ধুরা। রাকেশ, আজ কিন্তু খুব ভালোই মজা হচ্ছে। আরে আমরা তো এমন মজা ডেইলি করে থাকি নিলয়। এসব মজা তো কিছুই না, যখন নতুন নতুন স্টুডেন্ট আসে তখনই ভালো হয় মজা করা। তাদের সামনে দিয়ে একজন মেয়ে যাচ্ছে ছিল, এমন সময় রাকেশ তাকে কাছে ডাকলো। রাকেশ ভার্সিটির একজন বখাটে ছেলে, এ কেমন সবাই জানে। একটু থেকে একটু অন্যরকম হলে তাকে খারাপভাবে হেনস্থা করতে একটু ছাড়ে না। মেয়েটির ভাগ্য খারাপ যে আজ সে রাকেশের সামনে পড়েছে। রাকেশের ডাক শুনে হাঁটতে হাঁটতে তার সামনে গিয়ে দাঁড়ালো মাথা নিচু করে। আহা সুন্দরী, তুমি এখানে এসে এমন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে চলবে? তুমি এত সুন্দর কেন? এটা বলে রাকেশ মেয়েটির গালে নিজের আঙুল দিয়ে টোকা দিল। তারপর নিজে আঙুল দিয়ে মেয়েটির ঠোঁটের উপর রাখলো। নিলয়, দেখেছিস মেয়েটির ঠোঁট দুটো কি সুন্দর সফট, দেখেই তো মনে হচ্ছে চুষে খেয়ে ফেলি। মেয়েটি কান্না কান্না ভাব, কিন্তু তবুও তাকে সে কিছু বলতে পারছে না। এই রাকেশের অত্যাচারে অনেক ছেলে মেয়ে ভার্সিটি থেকে চলে গেছে। প্রশাসন তাকে কিছু করতে পারে না, আর এর একটাই কারণ হলো রাকেশ হলো ঢাকা বলতে গেলে খারাপ একজন মাফিয়ার ছেলে, আর কথায় পুরো ঢাকা শহর চলে, আর সে হলো জোকার গ্যাংয়ের লিডার। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ক্লাস আছে। আরে তোমার মতো সুন্দরী ক্লাস করলে চলবে? তুমি এখন বিয়ে শাদী করে পরকে মজা দিবে বেডরুমে, আর তাও যদি না পারো তাহলে আমাদেরকে বলবে, আমরা একটু রাতের অন্ধকারে মজা নিব। এবার রাকেশের কথা শুনে মেয়েটি কান্না করে দিল। এত বাজে বাজে কথা সে কখনো আগে শোনেনি। মেয়েটির অবস্থা দেখে রাকেশ, নিলয় ও তার বাকি বন্ধুরা হাসতে লাগলো। এমন সময় নিলয় রাকেশের কানে কানে বলল, দোস্ত ওই দেখ, তোর ক্রাশ বৃষ্টি যাচ্ছে। নিলয়ের কথা শুনে রাকেশ সামনের দিকে তাকিয়ে দেখলো যে বৃষ্টি ও তার বন্ধুরা যাচ্ছে। রাকেশ মেয়েটির খুব কাছে এগিয়ে এসে বলল, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম সুন্দরী, কিন্তু পরের বার আর ছাড়বো না, সামনে পড়লে। আর এখন তুমি যেতে পারো। রাকেশের কথা শুনে মেয়েটির হাঁপ ছেড়ে বাঁচত, আর তাড়াতাড়ি সেখান থেকে হারিয়ে গেল। মেয়েটি চলে গেলে রাকেশ এসে বৃষ্টির সামনে দাঁড়ালো। কি হলো, তুই আমার সামনে এসে দাঁড়ালি কেন? তোর সামনে এসে কেন দাঁড়ালাম তুই কি জানিস না? দেখ, তোর ফালতু কথা শোনার টাইম আমার নাই, তাই সামনে থেকে সর, আমি ক্লাসে যাব। আমি তোকে অনেকবার বলেছি আমি ভালোবাসি তোকে, কিন্তু তবুও তো শুনতে চাস না কেন বলতো? দেখ, তুই আমার বন্ধু ছিলিস, সেটাই থাক। তোর সাথে আমি কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না, জড়াতে পারবো না। দেখ, আঙ্কেল আর আমার বাবার সম্পর্ক বন্ধুত্ব অনেক দিনের, আর আমার আর তোর সম্পর্কে অনেক দিনের বন্ধুত্ব। তাহলে আমাকে ভালোবাসতে তোর সমস্যা কোথায়? হ্যাঁ বৃষ্টি, রাকেশ তো ঠিকই কথাই বলেছে। তুই চুপ করে থাক নিলয়। আর রাকেশ, তুই ভাবলি কি করে তোর মতো বকাটের সাথে আমি প্রেম ভালোবাসা করব? তুই প্রতিবার আমাকে এইসব বলে দিস, কিন্তু একটা কথা শুনে রাখ, তুই যদি বিয়ে করিস সেটা আমার সাথে হবে। তোর সাথে বিয়ে? মাই ফুট! আমার বাবা আমাকে তোর সাথে বিয়ে দিতে চাইলে মরে যাব, তবু তোর সাথে বিয়ে করবো না। এখন সামনে থেকে সর। রাকেশ সাইড দিয়ে দাঁড়ালো। বৃষ্টি ও তার বন্ধুরা পাশ কাটিয়ে চলে গেল। বৃষ্টি, এই রাকেশ আর নিলয় প্রতিদিন তোকে ডিস্টার্ব করে, তুই আঙ্কেলকে বলতে পারিস না? আমি চাই না আমার জন্য আমার বাবার বন্ধুর এত তাড়াতাড়ি নষ্ট হোক, করিম আঙ্কেলের সাথে আর সাগর আঙ্কেলের সাথে। কিন্তু তুই দেখতে পাচ্ছিস তো ওরা দিন দিন কেমন গায়ের উপর উঠে আসে, না জানি কখন কি করে বসে। আচ্ছা, এসব কথা বাদ নেই, এখন ক্লাসে চল। এদের বিষয়ে পরে দেখা যাবে, এমনি তো অনেক লেট হয়ে গিয়েছে। তোরা যদি এসব নিয়ে পড়ে থাকিস তাহলে আরো বেশি দেরি হয়ে যাবে। আর তুই তো সবসময় ওদের কথা শুনে পিছিয়ে যাস। দেখিস এমন থাকার জন্য একদিন না একদিন তোর খুব বিপদ হবে।
রাকেশ, তুই চাইলে হাজার হাজার মেয়ে তোর বেডে যেতে পারে, কিন্তু তুই কেন এই বৃষ্টির পিছনেই পড়ে আছিস? তাহলে তুই ওকে জোর করে তোর বেডরুমে নিয়ে আসতে পারিস। আরে আমি চাইলে তো তোকে বেডরুমে নিয়ে আসতে পারি, কিন্তু আমি ওকে ভালোবেসে কাছে পেতে চাই। এই জন্য যে রাষ্ট্রপতির সাথে ভালো সম্পর্ক থাকার জন্য আমার বাবাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাই বলে তুই একটা মেয়ের পিছনে আর কতদিন ঘুরবি? আরে নিলয়, একটু ভালোবেসে চেষ্টা করা উচিত, কিন্তু পরে যদি সেটা না হয় তাহলে এই রাকেশের আসল রূপ বৃষ্টি দেখবে। ভালোবেসে না হলে জোর করে ওকে বেডরুমে নিয়ে আসবো, তারপর ওকে এমন অবস্থা করব যেন আমাকে বিয়ে করতে বাধ্য হয়। তোর মতিগতি আমার একটু ভালো লাগছে না, কিন্তু তোর ভাব আমি কি বুঝতে পারছি। আমাকেও কি একটু চান্স দেওয়া যেত বন্ধু? অবশ্যই, তুই হলি আমার পিচ্চিকালের বন্ধু, তোর জন্য তো বৃষ্টি একদম ফ্রি, কিন্তু আগে আমি টেস্ট করব। আচ্ছা ঠিক আছে। রাকেশ আর নিলয় নিজেদের মাঝে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে নিজের বন্ধুদের কাছে চলে আসলো। তারপর, মা বাবা, আমি তো বাংলাদেশে চলে যাচ্ছি, তোমরা আমার সাথে বাংলাদেশে চলো। না মাহিম, আমাদের সব বিজনেসই আমেরিকাতে, তাছাড়া অফিসে অনেক কাজ আছে, আমি তো যেতে পারবো না। মাহিম, তোর বাবা তো যেতে পারবে না, আর আমি তোর বাবাকে রেখে কিভাবে যাব? হ্যাঁ, তোমাদের কারো যেতে হবে না, আমি একলাই যাব। আমার ছেলেটা রাগ করেছে নাকি? কিন্তু মাহিম কোনো কথা বলল না, গাড়ির বাইরের দিকে তাকিয়ে রইল। আরে মাহিম, রাগ করছো কেন? অফিসে তোমার বাবার কাজ কমলে আমি আর তোমার বাবা বাংলাদেশে যাব। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। কিন্তু হ্যাঁ, তুমি এত আগে যাচ্ছ, গিয়ে একজন বাঙালি মেয়েকে পছন্দ করে রেখো, যেন গিয়ে তাকে আমাদের বোমা করতে পারি। কি যে বলো আম্মু, এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? আমার ছেলে কি কম হ্যান্ডসাম? সেটা বলে না, এসব আমার দ্বারা হয় না। তিনজন কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসলো। মাহিম, আমি তোমার জন্য বাংলাদেশে সবকিছু ঠিক করে রেখেছি, তুমি বাংলাদেশে পৌঁছালে আমার লোক এসে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, তোমরা দুইজন সাবধানে থেকো। তুই গিয়ে সাবধানে থাকিস আর আমাদের সাথে যোগাযোগ করিস। মাহিম তার বাবার থেকে বিদায় নিয়ে বিমানবন্দরের ভিতরে চলে গেল। শিউলি বেগম তো কান্না করছে, কারণ মাহিমকে ছাড়া সে কোনোদিন থাকেনি, আর আজ তার প্রাণের ছেলে তাকে ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। তারপর, হ্যালো বন্ধু। হ্যাঁ জোকার কিং, বলো। বন্ধু, এবার আমি এমপি নির্বাচনে দাঁড়াতে চাই। তুই আবার এই রাজনীতির ভিতরে আসতে চাচ্ছিস কেন? দেখো, আমি তো এমনিতেই জোকার কিং আছি, কিন্তু যদি সরকারিভাবে কোনো রাজনীতির একটু অংশ হয়ে যায় তাহলে আমাদের কাজের আরও বেশি সহায়তা করবে। আমার মতে তো রাজনীতি না আসাই ভালো, কারণ দেখ আমি তো রাজনীতিতে আসি, এখন আবার তুই কেন আসছিস? আমি যদি সবাই রাজনীতিতে আসি তাহলে ওই কাজ থেকে পিছিয়ে যেতে পারে, কারণ রাজনীতিতে অনেক মাথা খাটাতে হয়। তুই কি চাস না আমি রাজনীতিতে আসি? দেখ, এই ফালতু কথা বলবি না। আমি কেন চাইবো না তুই রাজনীতিতে আসিস, কিন্তু আমি আমাদের সবার ভালোর জন্য এইটা বলছি যে তোর রাজনীতিতে আসা লাগবে না, তুই মাফিয়া আসিস, মাফিয়ায় থাক। তাহলে তুই কেন রাজনীতিতে গেলি? তুই তো জানিস বস নিজে আমাকে রাজনীতিতে আসতে বলেছে, আমরা যেন বসকে আরো বেশি পাওয়ার পূরণ করতে পারি, এই জন্য। তাছাড়া তুই এই কথা বাদ দে, তোর যদি রাজনীতিতে আসতে হয় তাহলে তুই আন্ডারওয়ার্ল্ডের মাফি কিং জেকির থেকে অনুমতি নে। আচ্ছা ঠিক আছে। তারা দুইজন আরো অনেক সময় কথা বলল। মাহিমের আমেরিকা থেকে বাংলাদেশে আসতে আসতে 2 দিন লেগে গেল। রাত 12টা বাজে মাহিম বিমানবন্দর থেকে বাইরে আসলো। বাইরে এসে দেখলো যে একজন ফুল হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটার বয়স হয়তো তার বয়সী হবে। মাহিমকে দেখে ছেলেটি এগিয়ে আসলো। আপনি তাহলে মাহিম স্যার? প্রথমত তুমি আমার বয়সে, তাই স্যার বলা বাদ দাও। আর হ্যাঁ, আমি মাহিম। বাংলাদেশে আপনাকে স্বাগত। এটা বলেই ছেলেটি মাহিমকে ফুল দিল। মাহিম সেটি গ্রহণ করলো। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমাকে তো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রানা আঙ্কেলের আসার কথা ছিল। আসলে আমার বাবার নাম রানা, আর আমি তার ছেলে মারুফ। আমার বাবা আপনাদের বাসাতে আছে, সেখানে একটু কাজে আটকে গেছে, তাই আমাকে আসতে হলো। বাংলাদেশে আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো? আরে মারুফ, কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেক জার্নি করে এখন ক্লান্ত লাগছে। ঠিক আছে, আপনি আমার সাথে বাড়িতে চলুন, গিয়ে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন তোমার সাথে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে।
এখন আবার আপনি কি শর্ত দিবেন? প্রথমত আমরা দুইজন সেম বয়সী, তাই আমাকে তুই করে বলবে, আর কথায় কথায় স্যার বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। মারুফ আর মাহিম মিলে ব্যাগগুলো গাড়ির ডিকিতে তুলল। মারুফ ড্রাইভার এসে বসলো আর মাহিম তার পাশে বসলো। এখান থেকে বাসায় যেতে কত সময় লাগবে? এখান থেকে আপনাদের বাসায় যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ও আচ্ছা, এটা তো অনেক। মাহিম আর মারুফ দুইজন গল্প করতে করতে বাসার দিকে যেতে লাগলো। ভাই, আজ মনে হয় না কোনো মানুষকে পাবো ডাকাতি করতে। অযথা বসে থেকে মশার কামড় খাচ্ছি। এই প্রতিদিন একজন না একজনকে পাই, তাই আজকে কেউ পাব। কিন্তু বস, বসে থাকতে থাকতে রাত 1টা বেজে গেল, কিন্তু এখনো আসলো না। দেখ, তুই আমার সাথে কাজ করতে করতে অনেক পুরনো হয়ে গেছিস, কি এখনো ধৈর্যশীল হতে পারলি না? ও সরি ভাই। 7-8 জন লোক ঝোপের আড়ালে বসে রয়েছে। তাদের মধ্যে ইন্ডিয়ার টাইপের লোকটির সাথে একজন কথাগুলো বলল। আসলে তারা হলো ডাকাত। এই রাস্তা দিয়ে মারুফ বাসা ফিরছিল, এমন সময় গাড়ির চাকার সাথে কিছু একটা বেঁধে কন্ট্রোল হারিয়ে ফেললো। সাথে সাথে গাড়ির কন্ট্রোল হারিয়ে রাস্তার অন্য সাইডে চলে গেল। মারুফ, সাবধানে গাড়ি চালাও। এসব কি হচ্ছে? আমার মনে হয় এই রাস্তাটায় ডাকাত আছে, আর কোনো চেনার সাথে গাড়ির চাকা বেঁধে এমন হলো। তাহলে তো সর্বনাশ, এখন কি হবে? তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমার আবার এইসব দেখে খুব ভয় করে। তুমি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে চলো। যেভাবে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেললাম, মনে তো হচ্ছে সামনেই 2 চাকার অবস্থা খারাপ। তুমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে বসুন, আমি নেমে দেখছি। মারুফ মাহিমকে গাড়িতে বসতে বলে নিজে গাড়ি থেকে নেমে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো গাড়ির সামনের চাকা পাংচার হয়ে গেছে। গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। সারতে কত সময় লাগবে আর বাড়িতে যেতে কত সময় লাগবে? বাসায় যেতে এখনো 1 ঘন্টা সময় লাগবে। এই জায়গাটা খুবই নির্জন, কিন্তু মনে হয় না কোনো মেকানিক এত রাত্রে এখানে আসবে। তাহলে সারা রাত কি আমাদের এখানে থাকতে হবে? দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। এটা বলে মারুফ কোনো একজনকে ফোন দিল। কথা বলে পেছনে ঘোরার সাথে সাথে কয়েকজন লোক এসে তাকে ঘিরে ধরল। তাদের সবার হাতে বড় বড় ছুরি আর রামদা। একদম নড়াচড়া করবে না। গাড়িতে যা আছে, তোর কাছে যা আছে সব বের কর। এই গাড়ি থেকে নাম তাড়াতাড়ি। আর একজন এসে মাহিমকে বলল। মাহিম ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নামলো। প্লিজ ভাই, আমাকে কিছু করবেন না, যা আছে তাই নিয়ে যান, তবু আমাকে ছেড়ে দিন। মাহিম অনেকটা ভয় পেয়ে বলল। মাহিম, আপনি একটুও ভয় পাবেন না, এদের তো আমি দেখে নিয়েছি। এই, তুই বেশি বাহাদুরি দেখাস না, তাহলে উপরে পাঠিয়ে দিতে আমাদের একটু সময় লাগবে না। দেখ, তোরা কিন্তু ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। কে তুই যে তোকে দেখে আমরা ভয় পাবো? আমি কেউ না। এত ফালতু কথা রেখে তাড়াতাড়ি যা আছে বের কর। এই দুইটাকে ধর, গাড়ি আর গাড়িতে যা যা আছে সব বের করে রাখ। বসের কথা শুনে কয়েকজন গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে মাহিমের সব জিনিসপত্র বের করলো। দেখ, তুই কিন্তু ভুল করছিস। মারুফের এমন কথা শুনে লিডার ছুরি নিয়ে মারুফের গলার উপর ধরলো। এটা দেখে খুব ভয় পেয়ে গেল আর হাত জোর করলো। তারপর মাহিম আর মারুফ বিমানবন্দর থেকে যখনই বাসার দিকে ফিরছিল, এমন সময় তারা ডাকাতের সামনে পড়ে আর ডাকাতেরা তাদের দুজনকে লুট করার জন্য গাড়ি থেকে নামায়। মারুফ বেশি কথা বলে লিডার লোকটি মারুফের গলায় রামদা ধরলো। তুই কিন্তু বেশি কথা বলছিস, আর একটা কথা বললে তোকে মার্ডার করে ফেলবো। মারুফ, তুমি বেশি কথা বলো না, ওরা যা বলছে সেটাই করো। কথা বলা যায় না, না হলে এরা আবারও গায়ের উপর উঠে পড়ে লাগে। ওদের হাতে দেখো কত বড় বড় রামদা আছে, অযথা কথা বলে সময় বাড়িয়ে লাভ নেই। তুই বেশি কথা বলছিস, দেখ তোর সাথে থাকা ছেলেটা অনেক বুদ্ধিমান। লিডার মারুফের উদ্দেশ্য করে কথাটি বলল। মাহিম আর মারুফের থেকে সব টাকা পয়সা, মানিব্যাগ, ফোন নিয়ে নিল। এখন তোরা এখানে বসে বসে পড়ে থাক, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন এখান থেকে যাই। তোরা তো চলে যাচ্ছিস, কিন্তু যাওয়ার আগে একটা কথা তো শুনে রাখ। তোদের কথা শোনার কানে টাইম নেই আমার। এটা বলেই লোকগুলো চলে গেল। এখন আমরা কি করব মারুফ? আমাদের কাছে তো কিছুই নেই। আমি তো ভেবেছি কি করব, আপনি যদি একটু সাহস দেখাতেন তাহলে হয়তো এরা এমন করতে পারতো না। আচ্ছা, যা হবার হয়েছে,
নিজের জীবনের কাছে তো এইসব কিছুই না। ডাকাতগুলো চলে যাবার পর মাহিম আর মারুফ দাঁড়িয়ে ছিল। এমন সময় মারুফের এক বন্ধু গাড়ি নিয়ে আসলো, যার নাম রাজু। কি রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না ভাই, এনাকে আমি নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু এখানে ডাকাতের পাল্লায় পড়েছি আর সব নিয়ে চলে গেছে। ও আচ্ছা। তারা কথা বলছিল, এমন সময় ডাকাতগুলো আবার ফিরে আসলো। তাদের মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। কি হলো, এর আবার ফিরে আসলো যে? আমি তো বুঝতে পারছি না মাহিম। ডাকাতের যে লিডার ছিল সে এসে মারুফের সামনে দাঁড়ালো এবং সাথে সাথে পরে পায়ে পড়ে গেল। প্লিজ, আপনি কি আমি জানি না, কিন্তু প্লিজ আমাদের মাফ করে দিন, আর এখানে যে যা কিছু আছে সব ফিরিয়ে দিয়ে। অন্তত সব তাদের দিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আবার ফিরে আনছিস কেন? কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু আপনি যে কোনো বড় মাপের একজন লোক সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কি যাতা বলছো? আপনার লোকেদের বলবেন আমাদের মাফ করে দিতে, আর ভুলেও এইসব ডাকাতি করব না। এটা বলেই লোকগুলো পড়ে কি মরে সেখান থেকে পালিয়ে চলে গেল। মাহিম, মারুফ আর রাজু কিছুই বুঝলো না যে কি হলো। মারুফ, এটা কি হলো? আর কে তুমি যে ডাকাতগুলো সবকিছু নিয়ে যাওয়ার পর আবার ফিরে আসলো? আমি তো কিছুই জানি না। আমি নিজেই বুঝতে পারছি না যে তারা কেন এরকম করবে। হয়তো আমার বন্ধু নিয়ম এমন করেছে। সে তো একজন পুলিশ অফিসার, আর আমি তখন তার কাছে ফোন করেছিলাম যে আমাদের গাড়ির এই অবস্থা হয়েছে। আরে এইসব ছোটোখাটো বিষয় নিয়ে এত চিন্তা করতে হবে না, দিয়ে গেছে তখন ভালো হয়েছে, এখন বাসায় যাওয়া যাক, অনেক রাত হয়েছে। রাজুর কথা শুনে বাকি দুজন সম্মতি জানালো। তারপর তিনজন রাজুর গাড়িতে উঠে বসলো এবং বাসার দিকে রওনা দিল। মাহিমের মনে এখনো সেই কথা চলছে যে মারুফ কোনো বড় মাপের একজন, কিন্তু কে সেটা অজানা। একটা মেয়ের সাথে জবরদস্তি করছে রাকেশ আর নিলয়। মেয়েটির সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সাথে খারাপ কিছু করবেন না। সেটা তো হবে না সোনামণি, আমার যাকে পছন্দ হয় তাকে একবার হলেও বেডে নিয়ে আসি, আর তোকে খুব পছন্দ হয়েছে, এই জন্য আজ তোর সাথে আমরা। এটা বলি রাকেশ আর নিলয় ভিলেন হাসি দিয়ে মেয়েটির সঙ্গে জবরদস্তি করে খারাপ কিছু করতে লাগলো। তারপর, জোকার কিং, আমি জানতে পারলাম তুমি নাকি রাজনীতিতে আসতে চাচ্ছ। আপনি ঠিকই শুনতে পেরেছেন, আমি ওটা দেখতে আসতে চাই। তুমি যদি রাজনীতিতে আসো তাহলে আমাদের কাজ কে দেখবে? কেন, আমি কি রাজনীতিতে গেলে আমাদের কাজে দেখাশোনা করতে পারবো না? দেখো জোকার কিং, আমার মুখের ওপর কথা বলো না। আমি যেটা নিষেধ করেছি মানে নিষেধ করেছি, ঠিক আছে? ঠিক আছে বস, সরি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। বাংলাদেশে আসায় মাহিমের 2 দিন হলো। এই 2 দিনে সে বাসাতে আছে। রাত 12টা। টাঙ্গাইল বাইপাসের রোড দিয়ে দ্রুতগামী দুটো ট্রাক চলছে। ট্রাক দুটি যখনই নির্জন রাস্তায় আসলো, এমন সময় ট্রাক দুটির সামনে একটি বাইক এসে থামলো। ট্রাক দুটির সাথে সাথে ব্রেক করলো। ট্রাক থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। দেখে শুনে চলতে পারিস না? চোখ কি কপালে নিয়ে গাড়ি চালাস? এখনই তো গাড়ি তলে পড়ে মারা যেতিস। আমি তো মরবো না, মরবি তো তোরা, কারণ তোরা ছোট ছোট বাচ্চাদের দিয়ে তো খারাপ কাজ করাস। তোরা বাচ্চাদের কিডন্যাপ করে তাদের হাত পা কেটে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাস। কে তুই, আর আমাদের বিষয়ে এসব জানলে কিভাবে? আমি হলাম, না থাক, আমার পরিচয় তোর জানতে হবে না। কিন্তু তোরা এই রাকেট কবে থেকে চালাস? এইসব কথা তোকে বলতে বাধ্য নয়, প্রয়োজন হলে তোকে আমরা মেরে ফেলবো। এই তাড়াতাড়ি আসছিস না কেন? তাড়াতাড়ি এই সালারে মার। 4 থেকে 5 জন এসে লোকটিকে মারতে আসলো। এতে তারা জানে না যে এই লোকটি মানে যুবকটি কে। তারা সবাই তেরে যুবকটিকে মারতে গেলে হঠাৎ দেখলো যে বাইকের উপর কেউ নেই। তারা সবাই অবাক হয়ে গেল এবং চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই পেল না। ভাই, লোকটি কোথায় গেল? কাউকে তো দেখছি না। বাইকের উপর কোনো ভূত ছিল নাকি? যদি থাকবে তাহলে বাইক নিয়ে আসবে কেন? আশেপাশে ভালো করে খোঁজ দেখ, এখানেই আছে। আরে আমি তো এখানে,
সবাই পেছনের দিকে তাকিয়ে দেখলো যে সেই লোকটি ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে। তারা এটা ভেবে অবাক হলো যে কিভাবে এত দ্রুত তাদের চোখকে ফাঁকি দিয়ে লোকটি ওইখানে গেল। তুই ওইখানে গেলে কিভাবে? একটু আগে তুই জানতে চেয়েছিলি না আমি কে? আমি হলাম সুপার পাওয়ার রকস্টার কিং। বিদ্যুতের গতিতে যে চলে, হাওয়া বেগে যে জায়গা থেকে হারিয়ে যায়, আমাকে ধরাছোঁয়ার বাইরে তোদের। তুই এই 24 সালের সেরা জোকস বলে। এমন কেউ আছে নাকি যে বিদ্যুতের গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে? হি হি। এমকে হেসে নিজের সুপার পাওয়ারের দৌড়ে তাদের সামনে চলে আসলো। হঠাৎ লোকটিকে নিজের সামনে দেখে সবাই তো ঘাবড়ে গেল যে কিভাবে এটা সত্যি হতে পারে যে একজন ব্যক্তি তাদের সামনে এসে পড়েছে চোখের পলকে। এটা কিভাবে সম্ভব? তুই কিভাবে এটা করছিস? কোন গ্যাজেট ব্যবহার করছিস? আমি কোনো গ্যাজেট ব্যবহার করছি না। এমকে এটা বলে চোখের পলকে তাদের চারপাশে ঘুরতে লাগলো। যখন নিজের দৌড়ানো থামিয়ে তাদের সামনে এসে থামলো, তারা ধপধপ করে মাটিতে পড়ে গেল। তুই কোনো সাধারণ মানুষ হতে পারিস না। কে তুই? রকস্টার কিং এমকে। তোকে বাঁচিয়ে রাখলাম এই জন্য যে তোর বসকে আমার খবর দিয়ে দিস যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। কথাটি বলে চোখের পলকে এমকে হারিয়ে গেল। তার লোক এসে ট্রাক দুটি নিয়ে চলে গেল। আর যে লোকটি বেঁচে ছিল সে তো ভয়ে কিছু বলতে পারলো না, কারণ নিজের জানের থেকে বড় কিছু আর হয় না। তারপর